কি অবস্থা সবার? সবাই চলে আসছো? তো আজকে দেখো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি 2025 তোমাদের উচ্চতর গণিতের এমসিকিউ গুলো আমি সলভ করে দিব। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 15 নাম্বার কনফার্ম, শুধুমাত্র একটা ক্যালকুলেটর ব্যবহার করে। এক্স্যাক্টলি 15 নাম্বার না, বাট 15 নাম্বারের আশেপাশে শুধুমাত্র একটা ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা কিভাবে পাবা সেই বিষয়টা কিন্তু আজকে তোমাদের দেখাবো। প্লাস তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে, ভাই আপনি কি শুধু 15 মার্কেরই প্রিপারেশন নেবেন? অবশ্যই না। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউগুলো এমনভাবে সাজিয়েছি যে 25টাই কিন্তু হায়ার ম্যাথে কমন ফেলানো সম্ভব। কেমিস্ট্রিতে সম্ভব না, ফিজিক্সে সম্ভব না, বায়োলজিতেও সম্ভব না, বাট জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে 30 জেনারেল ম্যাথে 25 হায়ার ম্যাথে কিন্তু কমন ফেলা সম্ভব। তো দেখো আমি আজকে আলোচনা করব যে উচ্চতর গণিতে তোমরা 15 নাম্বার কিভাবে ক্যালকুলেটর দিয়ে কনফার্ম করতে পারবা। একটু কম বেশি হইতে পারে, বাট ধরে নাও যে 12 থেকে 15-র ভেতরেই তুমি ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করে ফেলতে পারবা। বাট এই ভিডিওটা শুধুমাত্র ক্যালকুলেটর বেস থাকবে না, ঠিক আছে? তো ওভারঅল সব কিছুই থাকবে, বাট মেইন ফোকাস থাকবে ক্যালকুলেটরে, যাতে করে যারা নান্না মুন্না বাচ্চা আছো, পড়াশোনা করো নাই মনোযোগ দিয়ে, পরীক্ষার শেষ সময় এসেও একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও, তারাও একটা ভালো মার্ক কিন্তু পেয়ে আসতে পারো। এই যে দেখো উচ্চতর গণিতটা অনেকের জন্য অপশনাল কিন্তু হয়। অপশনালটাই হচ্ছে তোমার জিপিএ 5 পাওয়ার একটা লাকি চার্ম। তো অপশনাল যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের, যারা উচ্চতর গণিত আর বায়োলজিতে কোনো রিস্ক নিবা না ভাইয়া। যদি উচ্চতর গণিত হয় তোমার অপশনাল, 3-4 দিন টাইম পাইছো, ধুমাইয়া উচ্চতর গণিত পড়ে একদম পুরো ফুল কভার করে ফেলো। উচ্চতর গণিতে যাতে কোনোভাবে এ প্লাস মিস না হয়, তাহলে ওদিক থেকে বাই চান্স দু একটা এ প্লাস মিস হয়ে গেলেও জিপিএ 5 তুমি পেয়ে যাবা। কারণ এটা কয়টা সাবজেক্টকে টানে? 3 মার্ক অ্যাড হয়, 3টা সাবজেক্টকে টানে। দ্যাট মিনস 3টা সাবজেক্টে এ পাওয়ার পরেও উচ্চতর গণিত বা তোমার বায়োলজি বা কৃষি শিক্ষা, যেটা তোমার অপশনাল হোক। আজকে তো যারা এই ক্লাসটা দেখতেছো ম্যাক্সিমামেরই হচ্ছে বায়োলজি নাহলে উচ্চতর গণিত অপশনাল, তাই না? তো যার যেটা অপশনাল সে সেটাতে কিন্তু জোর দিবা। তো যাদের উচ্চতর গণিত অপশনাল তারা এটাতে আজকের ক্লাসে যোগ দাও। তো অনেক কথা বইলা ফলাইছি, চলো ফটাফট শুরু করা যাক ক্লাসটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ অধ্যায় 1। আজকের ক্লাসে আমি ফোকাস করেছি অধ্যায় 1 থেকে 3 রাখার জন্য, ঠিক আছে? তো টোটাল 4টা পার্ট দেওয়ার পরিকল্পনা করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, ঠিক আছে, তাহলে আমি এই ক্লাসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। বাট 4টা পার্ট দিব ভাবছি, যদি দিতে পারি টাইম ম্যানেজ করে, তাহলে তোমাকে 25টা এমসিকিউ ঠেকাবে কে? কোনো 25টা এমসিকিউ কেউই ঠেকাবে না, ঠিক আছে? তো চলো প্রশ্ন নাম্বার 1 এখানে কি বলছে? a ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। এই কথাটার মানে কি? এক্স এর উপাদানগুলো কোথা থেকে আসবে ভাইয়া? এন থেকে। এন কি? স্বাভাবিক সংখ্যা। এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। সো এন ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 ডট, এগুলো হচ্ছে আমাদের এন। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের এন। তো লিখে দিলাম এন। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 হলে এন অফ এ কত? এন অফ এ, এন মানে হচ্ছে নাম্বার। এন মানে হচ্ছে কি বলতো? নাম্বার। এন হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এলিমেন্ট মানে হচ্ছে কি? উপাদান। তো এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তার মানে এ সেটের কয়টা উপাদান আছে? এ সেটের কি আছে? কয়টা উপাদান আছে? তাহলে তোমাকে আসলে এই এ সেটকে সমাধান করতে হবে। সমাধান করে কয়টা উপাদান আছে সেটাকে বের করতে হবে। তো এ সেটের যে কয়টা উপাদান আছে সেটাই হচ্ছে কি? এন অফ এ। তার মানে কি? নাম্বার অফ এলিমেন্ট মানে এ সেটে কয়টা উপাদান আছে। তো এখন যদি দেখো ভাইয়া যে এই টাইপের জিনিসপাতি আছে, ঠিক আছে, যদি দেখো এই টাইপের জিনিসপাতি আছে, তাহলে এটাকে কিভাবে ভাইয়া সমাধান করবা? মানে এটাকে কিভাবে তুমি বুঝবা এই সেটটার উপাদান কি হবে? জাস্ট এই জিনিসটার দিকে ফোকাস করবা, এই যে এই জিনিসটার দিকে ফোকাস করবা, এটাকে সমাধান করে এক্স এর মান বের করবা। এই টাইপের জিনিস দেখলে এই জিনিসটাতে ফোকাস করবা, এক্স এর মান বের করবা। এক্স এর মানগুলা কিভাবে আসে সেটাই জাস্ট হচ্ছে এখানে হবে। তো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাইতে চাই, ঠিক আছে? আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা হচ্ছে, আমি একটা সেকেন্ড দাঁড়াও, ক্যালকুলেটরটা একটুখানি বের করে নিই। তো ক্যালকুলেটরটা কোথায়? সো দেখো এটা হচ্ছে গিয়ে তোমাদের কি ছিল বলো তো ভাইয়া? এটা তোমাদের কি? এই যে ক্যালকুলেটরে কিভাবে করবা, যাদের পরীক্ষার হলে 999 ইএস সাপোর্ট করে, যাদের পরীক্ষার হলে এটাকে নিতে দেয়, তারা এই ট্রিক্সটা ফলো করবে। আর যাদের নিতে দেয় না তাদের তো কপাল খারাপ, তারা কিভাবে করবে সেটা তো বলতেছি। বাট যাদের নিতে দেয় তারা করবা কি? ফার্স্ট অফ অল এখান থেকে চলে যাবা মুড থেকে চলে যাবা 5 ইকুয়েশন। তারপরে দেখতেছো কার সাথে মিলে বলো তো? এই যে এক্স স্কোয়ার 9x প্লাস 20, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কয় নাম্বারটার সাথে মিলে বলো তো? 3 নাম্বারটার সাথে। 3 নাম্বারটা দিবা। এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে
এ, তাহলে এখানে এ ইকুয়াল টু কত বলো 1, তাহলে এখান থেকে এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, তাহলে বি ইকুয়াল টু কত 9, আর যার সাথে কোনো চলক নাই সে হচ্ছে সি, তাহলে সি ইকুয়াল টু কত 20। তো এই জিনিসটা যদি আমি এখানে উঠায় দিই, এই জিনিসটা যদি আমি এখানে উঠিয়ে দেই, এ ইকুয়াল টু হচ্ছে কত 1, বি ইকুয়াল টু কত 9, সি ইকুয়াল টু কত 20 দিলাম, ইকুয়াল দিলাম, তাহলে x1 দ্যাট মিনস আমাদের একটা সমাধান পাইতেছি সেটা হচ্ছে কত -4, আরেকটা সমাধান কত পাবো দেখো, আরেকটা সমাধান কত পাচ্ছি, আরেকটা সমাধান যদি আমি এখানে ইকুয়াল চাপি তাহলে আরেকটা সমাধান পাচ্ছি হচ্ছে -4, তো x2 হচ্ছে -5। ওকে, সো এই সমাধানটা আমরা কি দিয়ে পাইছি ভাইয়া, এই সমাধানটা আমরা কি দিয়ে পাইছি, ক্যালকুলেটর দিয়ে পাইছি। এই সমাধানটা কি দিয়ে পাইছি, ক্যালকুলেটর দিয়ে। বাট দেখো তো x বিলংস টু কি ছিল, x বিলংস টু কি ছিল, স্বাভাবিক সংখ্যা ছিল। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3। বাট ভাইয়া এইটাকে যখন আমি সলিউশন করলাম আমি দেখলাম যে ভাইয়া কি আসছে, একটা নেগেটিভ নাম্বার আসছে, একটা নেগেটিভ নাম্বার আসছে। এখন n যেহেতু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এখানে নেগেটিভ নাম্বার আসতে পারে না, তার মানে এই সেটের উপাদানটা হবে কোনো উপাদানই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। তাহলে যেহেতু n অফ a এই সেটের কোনো উপাদান নাই, তাহলে আমরা এখানে a ইকুয়াল টু কি বলতে পারি বলতো, ফাঁকা, এমটি সেট। তাহলে এটার উপাদান কত 0, তাহলে এখানে আমাদের এই অ্যান্সারটা হবে কি বলতো, ডি 0, কোনো উপাদান নাই। এটা তো গেল হচ্ছে গিয়ে যাদের 999 ES সাপোর্ট করে তারা এটা করবা, আর যেই সকল ভাইয়াদের এটা ক্যালকুলেটরে সাপোর্ট করে না, তোমাদের যাদের কপাল খারাপ তারা কিভাবে করবা বলো, তারা কিভাবে করবা যে ভাইয়া আমাদের তো কপাল খারাপ, ভাইয়া আমরা কেমনে করব একটু বলেন না, বলেন ভাইয়া প্লিজ প্লিজ। ঠিক আছে তোমাদের বলতেছি, দেখো তো যাদের সাপোর্ট করবে না, এই ক্যালকুলেটরটা নিয়ে যেতে পারবে না, তারা আর কিচ্ছু না ভাই, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখান থেকে দেখো 9x প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 0। তো তুমি এই 9কে দেখো এইখানে কত আসে 20 না, এই যে এটা আর এটাকে গুণ করলে কত আসে 20। তো এখন এই 9কে তোমার এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 20 আসে, গুণ করলে কত আসে, গুণ করলে 20 আসে, এবং যোগ করলে, গুণ করলে হচ্ছে কি আসে 20 আসে, এবং যোগ করলে 9 আসে। সো কেমনে ভাঙা যায়, তো এখানে x স্কোয়ার লেখা যায় 5x প্লাস হচ্ছে 4x 5 4 20 x স্কোয়ার, আর যোগ করলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 0। সো এইখান থেকে দেখো এক্সটাকে যদি কমন নেওয়া যায় তাহলে x প্লাস 5, আর এখান থেকে প্লাস 4কে কমন নেওয়া যায় x প্লাস 5 ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 0। তো বোথ সাইড থেকে এবার x প্লাস 5কে কমন নেওয়া যায়, x প্লাস 5কে যদি কমন নাও তাহলে থাকে কি x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তো দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকে আলাদাভাবে 0, তাহলে x প্লাস 5 এটা সমান সমান আমাদের কত আসবে 0। তো এখান থেকে x ইকুয়াল টু কত আসবে -5, ঠিক আছে, x ইকুয়াল টু আসবে -5। সেম ভাবে x প্লাস 4 এটা ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু আসবে কত ভাইয়া -4। সো সেম কথা, এখানে আমরা x এর দুইটা ভ্যালু পাইছিলাম ক্যালকুলেটর দিয়ে, এটা -5 -4, আর এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা মান পাইছি, একটা হচ্ছে কত -5 -4। এখন তোমার এখানে তো ওই সেম আগের কথা যেটা বলছি সেটা, তো এখন তো এটা হবে না অ্যান্সার, একটা মানে কোনো উপাদানই নেই, তাহলে এটা উপাদান n অফ এটা কত হবে 0 হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা কি বলছে, a = 1 b = 3 হলে p অফ a ইন্টারসেকশন b। তো এটা কত, তাহলে আগে আমরা দেখতে হবে a ইন্টারসেকশন b বের করতে হবে। সো a ইন্টারসেকশন b মানে কি, a মানে হচ্ছে আমাদের 1 আর b মানে হচ্ছে আমাদের কত বলো তো 3। তো a ইন্টারসেকশন b এই কথাটার মানে কি, এটার মানে হচ্ছে এদের মধ্যে কমন, এদের মধ্যে দেখো কোনো কমন এলিমেন্ট নাই, তার মানে এটা কোন সেট হয়ে যায় বলো তো, ফাঁকা সেট। তো এটা দেওয়ার একটা রিজন আছে। এখন পি অফ এ ইন্টারসেকশন বি এটা কি বলো, পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে এই এ ইন্টারসেকশন বি এর যে উপাদান আছে সেটা দিয়ে যতগুলো উপসেট বানানো যায়। উপসেট মানে কি ভাইয়া, কোনো সেট থেকে যে কটা সেট বানানো যায় সেটাই উপসেট। আশা করি সাধারণ গণিতের কনসেপ্ট থেকেও তোমরা এটা জানো যে উপসেট জিনিসটা কি। তো এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটার কোনো উপাদানই নেই, তাহলে এটার উপসেট কি হবে বলো তো, কয়টা। তো আমরা জানি উপসেট মানে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে উপাদান n হলে, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা এটা যদি কি হয় বলো তো, উপাদান সংখ্যা n হলে উপসেট কয়টা বলো তো, উপসেট এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো, পি অফ সেট। তাহলে পি অফ ধরো a, ঠিক আছে, উপাদান সংখ্যা আচ্ছা এ সেটের, ধরো এ এর উপাদান সংখ্যা n হলে উপসেট পি অফ এ, এটাকে আমরা কি লিখি 2 টু দি পাওয়ার n। এখন আমরা এর উপাদান সংখ্যা তো 0 পাইছি, তাহলে এখানে আমাদের কি আসবে বলতো 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস কত 1।
তাহলে এই যে সেটটা আমাদের, এই সেটের পি অফ ইন্টারসেকশন বি কত হবে? একটা হবে উপসেট সংখ্যা। এখন যে কোনো উপসেটকে লিখতে হয় কি দিয়ে বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বাট এটা যেহেতু ফাঁকা সেট, তাহলে এটার উপসেট একটা, সেই ফাঁকা সেটের চিহ্নটা কি বলো তো? ফাঁকা সেটের চিহ্ন কিন্তু এই যে এইটা, তাই না? এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। তার মানে এ ইন্টারসেকশন বি এটা ফাঁকা। ফাঁকা সেটের উপসেট কয়টা? একটা। সেটা কি? ফাঁকা নিজে। তাহলে এটা হচ্ছে ফাঁকা নিজে, ঠিক আছে? আর এখান থেকে কি দেখো, এখান থেকে একটুখানি এটা খেয়াল করো, ফাঁকা নিজে লিখছি না? তো এটা কি, এটা কি আর এটা কি? আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে এই যে এটা ফাঁকা সেট, তো এই ফাঁকা সেটকে এভাবেও লেখা যায়, বা তুমি চাইলে এভাবেও লিখতে পারবা, বা তুমি চাইলে এভাবেও লিখতে পারবে, এই যে এভাবেও লিখতে পারবা। বাট পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তো ফাঁকা সেটের উপসেট, তাহলে সেটাও কি হবে? উপসেট তো একটাই হবে, সেটা কি? ফাঁকা সেট নিজে। তো এখানে আমি লিখলাম ফাঁকা সেট, বা এটা সেকেন্ড ব্র্যাকেট কেন? কারণ যে কোনো পাওয়ার সেটকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, যে কোনো পাওয়ার সেটকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তো এই জন্য পি অফ এ ইন্টারসেকশন বি এর যে কারেক্ট আনসার, সেটা কিন্তু হবে এইটা। বুঝতে পারছো? অপশনে যদি শুধু এইটা থাকে, পি অফ এ ইন্টারসেকশন বি, অনেকে ওইটাই অ্যান্সার দিয়ে আসবে, কিন্তু এটা ভুল। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে উপসেটগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হয়। তুমি যদি পি অফ ইন্টারসেকশন বি লিখো, তো এটা ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই তোমার উপসেটগুলোকে রাখতে হবে। তো এই জন্য এটা এরকমভাবে হয়েছে কিন্তু, ঠিক আছে? এরপর দেখো এখানে কি বলছে, সার্বিক সেট ইউ হলে এস। আচ্ছা, যদি কোনো সেটে সার্বিক সেট দিয়ে দেয়, তাহলে ওই সেটের ভেতরে সার্বিক সেটের বাইরের কোনো সেট থাকা যাবে না। মানে কোনো সেটের যদি আমাদের সার্বিক সেটটা দিয়ে দিছে, মনে করো যে কোনো সেটের কোশ্চেন আসছে, সেখানে সার্বিক সেট দিয়ে দিছে, তাহলে সার্বিক সেট যেহেতু তোমাকে দিয়ে দিছে, এই যে দেখো সার্বিক সেট হচ্ছে 3 4 5 6, তাহলে এই প্রশ্নের ভেতরে আর যেই কয়টাই সেট দিবে, সবগুলা এই সার্বিক সেটের আন্ডারে হবে। সার্বিক সেটের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, সবগুলা কোথায় হবে? সার্বিক সেটের আন্ডারে। তো দেখো এস ইকুয়াল টু বলছে এক্স সাজ দ্যাট এক্স, দ্যাট মিনস উপাদানগুলো একটা একটা করে হবে। তো এই এক্স এর মান কোথা থেকে আসবে? এই এক্স এর মান অবশ্যই ইউ থেকে আসবে, অবশ্যই কোথা থেকে আসবে? ইউ থেকে। তো এখানে কি হবে বলতো? এক্স সাজ দ্যাট এক্স যেন এক্স এর সাথে 2 যোগ করে যেটা আসবে সেটা হয়, ঠিক আছে? এই কথাটার মানে কি? এক্স যেন এক্স এর সাথে 2 যোগ করলে যেটা আসবে সেটা হয়, এবং সেটা কত থেকে? 7 এর সমান অথবা ছোট হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখি, তাহলে আমরা এখানে 3 এর সাথে যদি 2 যোগ করি, 3 আর 2 কত হবে? 5। 7 থেকে ছোট কিনা? ছোট। তার মানে আমরা এই যে এস সমান সমান, এস এর জায়গায় আমরা কত নিতে পারি বলতো? 3 নিতে পারি। 3 আমি নিতে পারি। এখন বলতে পারো যে ভাইয়া আপনি 3 আর 2 5, 5 কেন নিলেন না? আসলে আমাদের এখানে এক্স নিতে হবে, ঠিক আছে? এক্স, এই যে উপাদানটা কি নিতে হবে? এক্স নিতে হবে। এখানে বলেই দিছে যে এক্স যেন এটা বলে দিছে কিন্তু, দেখো এক্স যেন এক্স হয়, ঠিক আছে? উপাদানগুলো নিতে হবে এক্স হিসেবে, আর শর্ত হচ্ছে এক্স প্লাস টু 7 থেকে ছোট হবে। তো উপাদানগুলো কিন্তু এক্স প্লাস টু নিতে বলে নাই। যদি বলতো এইভাবে, যদি বলতো এক্স প্লাস টু সাজ দ্যাট এক্স লেস দেন, ধরো এক্স প্লাস টু সাজ দ্যাট এক্স প্লাস টু লেস দেন ইকুয়াল 7, তাহলে এখানে নিতে বলছে কি বলতো? এক্স প্লাস টু। তাহলে আমি এখানে 3 না নিয়ে 5 নিতাম। কথা বুঝাইতে পারছি? বাট এটা যেহেতু আমাদের বলে নাই, আমাদের বলছে কি উপাদানগুলো হচ্ছে এক্স নিতে, উপাদানগুলোকে কি নিতে? এক্স নিতে। তাহলে আমরা এক্স প্লাস টু দিয়ে কন্ডিশন চেক করব, বাট নিব কি? এক্স। বুঝতে পারছো? তো এখান থেকে এই যে 3 নিলাম, এই জন্য সেম ভাবে 4 আর 2 কত? 6 না? 6 7 থেকে ছোট, ঠিক আছে? 4 আর 2 6, 7 থেকে ছোট, তাহলে আমরা 4 কে নিব। এবার 5 আর 2 কত? 7, 7 এর সমান, ছোট না কিন্তু 7 এর সমান, তাহলে আমরা কত নিব? 5 নিব। 6 কে নিতে পারবো? 6 আর 2 8, 7 এর থেকে কি হয়ে যায়? বড় হয়ে যায়, ওটা নিতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের এস সেট। এস এর প্রকৃত উপসেট, এস এর প্রকৃত উপসেট। আচ্ছা দেখ, আমি তোমাকে বলি, এটা চাইছে প্রকৃত উপসেট। তোমাকে যদি বলে যে প্রকৃত উপসেট সংখ্যা, আচ্ছা উপসেট সংখ্যা তো আমরা, আচ্ছা এইটার একটা ল্যাচ লাগিয়ে দিই, ঠিক আছে? এই প্রশ্নে একটা ল্যাচ লাগিয়ে দিই। প্রকৃত উপসেট কোনটি, কোনটি না বলে তোমাকে একটা বলতে পারো হচ্ছে কয়টি, ঠিক আছে? প্রকৃত উপসেট কয়টি, আর প্রকৃত কেটে শুধুমাত্র বললো উপসেট কয়টি, উপসেট কয়টি। প্রথমে বললো হচ্ছে প্রকৃত উপসেট কয়টি। প্রশ্নটা কত হইতে পারে? তাহলে এই যে দেখো প্রশ্নটা হইতে পারে, প্রথমে বললো প্রকৃত উপসেট, প্রথমে বললো প্রকৃত উপসেট কয়টি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রকৃত উপসেট
বা শুধু উপসেট, প্রকৃতটা কেটে দিলাম, তাহলে শুধু উপসেট, তাহলে দেখো উপসেট কয়টি, এখান থেকে একটা দিই, এই উপসেট কয়টি, ওকে। আর এটা হচ্ছে লাল কালি দিয়ে দিই প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, ঠিক আছে। এইটা বললো তোমাকে প্রকৃত উপসেট কয়টি, আর কালো কালি দিয়ে তোমাকে দেখাইলাম আমি শুধু উপসেট কয়টি, ঠিক আছে। প্রকৃত উপসেট কয়টি এটাও একটা কোয়েশ্চেন হইতে পারে, উপসেট কয়টি এটাও একটা প্রশ্ন হইতে পারে, আর এখানে অরিজিনাল প্রশ্ন হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট কোনটি। তাহলে সবার আগে আমরা উপসেট কয়টি সেটা নিয়ে আমরা ডিসকাস করি। তো সবার আগে উপসেট দেখার জন্য আমাদের এন ইকুয়াল টু কত দেখতে হবে বলো তো। এন, এন মানে হচ্ছে সেটের উপাদান সংখ্যা কয়টা, তিনটি না, তাহলে এন হচ্ছে কত, 3। তাহলে আমরা উপসেট সংখ্যা, সুতরাং আমরা এখানে বলতে পারি কি দেখো, সুতরাং উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা এটা কি হবে, সমান হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 কিউব ইকুয়াল টু কত হবে 8। এটা আমরা কি পাইলাম ভাইয়া, উপসেট কয়টি, উপসেট সংখ্যা পাইছি, ঠিক আছে, উপসেট সংখ্যা। এখন যদি বলে প্রকৃত উপসেট সংখ্যা, তো আমরা এখানে যদি প্রকৃত বের করি, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে জাস্ট 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার n আমরা এখানে কত পাইছি, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, দ্যাট মিনস এখানে আমরা কত পাবো বলো তো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7, ঠিক আছে। এটা কেন ভাইয়া, দেখো উপসেট কি জিনিস, কোনো সেট থেকে যে কটা সেট বানানো যাবে সেটাই হচ্ছে তার উপসেট। আর প্রকৃত উপসেট কি দেখো, আচ্ছা আমরা তো জানি উপসেট যখন আমরা গঠন করি তাহলে কোনো সেট নিজেই তার উপসেট। এখন কোনো সেট নিজেই যদি তার উপসেট হয় তাহলে কি এটা কিছু হইল, দেখো 3 4 5 নিজেই যদি 3 4 5 এর উপসেট হয়, মানে 3 4 5 তো মূল সেট, তুমি বলতেছো 3 4 5 আবার মূল সেটের উপসেট, এটা হয়, ঠিক আছে। এটাকে আমরা মানে কোনো সেট নিজেই তার উপসেট, এটা হয়, কিন্তু এটা প্রকৃত না। কারণ কি, উপসেট মানে কি ভাই, তুমি আমার থেকে হইতেছো তাহলে অবশ্যই আমার থেকে কম থাকবা, তুমি আমার থেকে হয়ে আমার সমান হয়ে গেল, তাহলে কি আর আমার থেকে হইলা, এটা কিছু হইলো, তাহলে ওইটাকে আমরা প্রকৃত, ওই কেসটাকে আমরা কি বলি না, প্রকৃত বলি না। প্রকৃত বলতে হইলে মূল সেটের থেকে, মূল সেটের থেকে অবশ্যই একটা উপাদান কি হইতে হবে বলতো, কম হইতে হবে। মূল সেটে যা আছে তার থেকে একটা উপাদান কম হইতে হবে, যদি কম হয় তাইলে আমরা ওটাকে বলবো যে প্রকৃত উপসেট, তখন এটা কি হবে বলতো, প্রকৃত হবে, আদারওয়াইজ প্রকৃত হবে না। মনে করো আমি যদি বলি এস এর একটা উপাদান উপসেট, ধরো আমি এ নিলাম, সো এ নিছি ধরো হচ্ছে 3 5, ঠিক আছে, এটা প্রকৃত হবে। বাট আমি আরেকটা নিলাম মনে করো বি, কোনো সেট সেই সেটের উপসেট, ধরো এইভাবে আমি নিলাম হচ্ছে 3 4 5, তো বললাম যে এই সেটের, এই এস সেটের একটা উপসেট হচ্ছে বি, আমি কিন্তু ভুল বলি না, এটা সঠিক, বাট এটা প্রকৃত না, এটা হচ্ছে প্রকৃত না, এটা প্রকৃত নয়, বুঝতে পারছো, এটা প্রকৃত নয়, এটা প্রকৃত নয়, বাট এটা প্রকৃত, ঠিক আছে। এখন আমাকে বলছে প্রকৃত উপসেট কোনটি, এটা থেকে উপসেটগুলা এই উপাদানগুলো থেকে এক কম হবে, তাহলে দেখো তো 3 6 না, এই যে 3 5, দেখো তো 3 4 5 থেকে 3 5 নিয়ে 3 4 5 থেকে 3 5 নিয়ে একটা উপসেট গঠিত হয়েছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো, প্রকৃত উপসেট, এটাই হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেট। এখানে কিন্তু এই যে 3 4 5ও ছিল, অনেকে 3 4 5 অ্যান্সার দিয়ে আসবে, তো 3 4 5 তো উপসেট, 3 4 5 হবে কি উপসেট, কিন্তু প্রকৃত উপসেট হবে না। প্রকৃত উপসেট হইতে হলে অবশ্যই একটা কম হইতে হবে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসলো বলো তো, খ। তো এই রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু তোমাকে বলে দিলাম। তো তুমি যদি এভাবে ক্লাসটা কন্টিনিউ করো, ক্লাসটা একটু লং হবে, বাট একটা টাইপের কতগুলো এমসিকিউ আসা পসিবল আমি কিন্তু সেই ক্লাসগুলোতেই তোমাকে বলে দিব, হ্যাঁ, একটা একটা করে এমসিকিউ সলভ করাইতে। তো দেখো যদি এন অফ এ ইকুয়াল টু 4 হয়, এন অফ বি ইকুয়াল টু 7 হয়, যেখানে এ ও বি নিশ্চিত সেট, তাহলে এন অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো, কত, তাই না? এখন দেখো এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা, এন অফ এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা একটু লিখে নাও, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো এন অফ এ ইউনিয়ন বি, এটার সূত্র হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, ওকে, এটা হচ্ছে কি আমাদের সূত্র। এখানে আমরা এন অফ এ কত দেওয়া আছে দেখো, এখানে যেগুলো দেওয়া আছে এটা লিখি। সো এন অফ এ এটা সমান আমাকে দেওয়া আছে হচ্ছে 4, এন অফ বি এটা সমান আমাকে দেওয়া আছে কি 7। তো দেখো এখানে এ ও বি নিশ্চিত সেট, এই কথাটার দিকে একটুখানি মনোযোগ দাও।
এ ও বি কি নিশ্চিত সেট। তাহলে একটা সেটকে আমরা কখন নিশ্চিত বলবো জানো? যদি এদেরকে আমরা সেট করি এবং ওই সেটের উপাদান আসে হচ্ছে এমটি। দ্যাট মিনস যে এ ইন্টারসেকশন বি করি আর সেটা যদি ফাঁকা আসে, এ ইন্টারসেকশন বি করলাম, সেটা কি আসছে? ফাঁকা আসছে। তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো? নিশ্চিত সেট। নিশ্চিত সেট। নিশ্চিত বানানো আবার ভুল কেন লিখি? নিশ্চিত সেট। তাহলে এই সেটটাকে আমরা বলি কি? নিশ্চিত সেট। তার মানে নিশ্চিত সেট কথাটা শোনার সাথে সাথে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি? ফাঁকা। নিশ্চিত সেট কথাটা শোনার সাথে সাথে কথাটা শোনার সাথে সাথে আমরা কি বুঝবো? এ ইন্টারসেকশন বি এটা কি আসবে বলতো? ফাঁকা আসবে। তাহলে আমাদের আসলে সবই দেওয়া আছে, আমাদের খালি জাস্ট এন অফ এ ইউনিয়ন বি সমান কত। তো আমরা এখানে সূত্রটা লিখলাম, এন অফ এ হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে এন অফ বি হচ্ছে আমাদের 7 প্লাস হচ্ছে এটা আমাদের ফাঁকা। এখন ফাঁকা সেটের উপাদান কত? 0 না? ফাঁকা সেটের উপাদান কি? 0। তো এ ইন্টারসেকশন বি ফাঁকা, বাট এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত? আচ্ছা, ওভাররাইট না করলাম। তো এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের ফাঁকা, বাট এন অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কত? 0। এ ইন্টারসেকশন বি সেটটা ফাঁকা সেট, বাট এদের উপাদান কত? 0। তো শুধু এ ইন্টারসেকশন বি এর সাথে যদি এন লাগিয়ে দিই, দ্যাট মিনস এন অফ এ ইন্টারসেকশন বি এটা কি হবে? 0। ক্লিয়ার? তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা কি? 0। তাহলে 7 আর 4 কত আসতেছে বলো তো? 11। তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা? এই যে 11। ভাই একটুখানি টাইম নিতেছি কারণ বিষয়টারে বুঝাইতেছি, চাইলে তো দুপদাপ সলভ করে দিতে পারতাম, তাহলে তোমার কি লাভ হইতো বলো? তুমি তাহলে এটাই পারতে। আমি চেষ্টা করতেছি যে বিষয়গুলোকে একটু বুঝে পড়া বলে না, না বুঝে 10টা করা আর বুঝে একটা করা একই কথা। তো একটু টাইম দাও প্লিজ, একটু টাইম দাও। আচ্ছা, কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট, 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে কতজন? এই প্রশ্নগুলো দেখা পোলাপানের মাথা ভ ভ ভ করে ঘুরে। আজকের পর থেকে তোমার মাথা আর ঘুরবে না। তো দেখো, চিত্র মানে ইনফরমেশনগুলোর সাথে আমরা চিত্র আঁকবো, একটা লাইনও লেখা লাগবে না, চিত্রই আঁকাই আমি কি করে দিব বলতো? পুরো ম্যাপটারে রফা দফা করে দিব, ঠিক আছে? তো দেখো চিত্র আঁকবা কিভাবে? কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, তাহলে চোখ বুঝে তুমি একটা গোল দাগ দিয়ে দিবা, তো ধরে নিবা ওইটাই হচ্ছে 70 জন ফুটবল। তো এই হচ্ছে গিয়ে তোমার 70 জন ফুটবল খেলবে। তো এখানে 70 নাম্বারটা দিবা না, ঠিক আছে? তো এটা জাস্ট ফুটবল লিখে রাখো। তাহলে এখানে তুমি বুঝার মানে নিজের বুঝার সুবিধার্থে এফ ইকুয়াল টু 70 লিখে দিতে পারো, ঠিক আছে? এই যে ফুটবল খেলা পছন্দ করে কতজন বলো তো? 70 জন। আচ্ছা, একটুখানি সুন্দর চিত্র আঁকি না? এই যে মনে করো একটা গোল আমাদের, ঠিক আছে? সো এখানে জাস্ট লিখে রাখা হচ্ছে ফুটবল কতজন? 70 জন, ঠিক আছে? ওকে, তো ফুটবল আমরা পাইলাম। ওকে, এবার আমাদের কি বলছে বলতো? 50 জন ক্রিকেট এবং 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করি। যেহেতু কমন আছে, তাহলে ক্রিকেটটারে আমরা এই ফুটবলের ভেতরে ঢুকায় লিখবো। ওকে, ফুটবলটাকে আমরা কি করলাম? ক্রিকেটের ভেতরে ঢুকিয়ে এভাবে লিখলাম। কারণ কি বলো? এভাবে লিখার একটা কারণ কি? এভাবে লিখার কারণ কি বলতে পারবা? আচ্ছা, এটা একটু কপি করি, তো এমনি রাখি। আচ্ছা, এভাবে লিখার একটা কিন্তু কি আছে বলো তো? কারণ আছে। এটা এভাবে লিখার একটা কারণ আছে। কারণ কি বলছে এখানে? এই যে 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে, যেহেতু ফুটবল আর এটার নাম দিলাম ধরো হচ্ছে আমরা ক্রিকেট। ক্রিকেট কতজন? 40 জন। আচ্ছা 50 জন, সরি 50 জন। তাহলে 70 জন হচ্ছে ফুটবল, 50 জন হচ্ছে ক্রিকেট, আর হচ্ছে 40 জন ফুটবল ও ক্রিকেট দুইটাই পছন্দ করে। তার মানে এই 70 জনের মধ্যে 40 জন আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, আর এই 50 জনের মধ্যে 40 জন আছে যারা 70 জনের মধ্যে 50 জন আছে। আচ্ছা, 70 জনের মধ্যে 40 জন আছে যারা ফুটবল পছন্দ করে, আর 50 জনের মধ্যে 40 জন আছে যারা ক্রিকেট পছন্দ করে। এই কথাটাই বলছিলাম, একটু আগে পরে হয়েছে। তো যাই হোক, সো এখান থেকে 40 জন তো উভয় খেলাটা পছন্দ করে, তো যারা উভয় কমন আছে তাদেরকে মাঝ বরাবর লিখে নিবা। তো তুমি বলো তো, এই 70 জনের মধ্যে 40 জন চলে গেছে না? 40 জন কি দুইটা খেলাই পছন্দ করে না? তাহলে কেবল একটি খেলা পছন্দ করে, শুধু ফুটবল, সেটা হচ্ছে কত বলো তো? 70।
সরি 70 কেন লিখতেছি, মাথাটা কি গেল নাকি, 30, তাহলে 30 শুধু ফুটবল আর 40 ফুটবল আর ক্রিকেট উভয়। তাহলে আমাদের কাজকে এইভাবে ইনফরমেশন দিলে আগে দুইটা গোল লাগবে। তো যেহেতু একটা ফুটবল ক্রিকেট দুজনেই পছন্দ করে, এভাবেই দিবে কোয়েশ্চেন, বেশি ঘুরাবে না, এই এমসিকিউতে এইভাবেই দিবে। তো যেহেতু যারা দুইটাই পছন্দ করে সেটাকে লিখবো কোথায়, মাঝখানে। মাঝখানে লিখে শুধু ফুটবল পছন্দ করে কি, যে দেখো টোটাল ফুটবল পছন্দ করে 70 জন, তো 40 জন চলে গেল ফুটবল আর ক্রিকেট কমনের ভিতরে, দুইটা খেলাই যারা পছন্দ করে, তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কতজন, 30 জন। এই 30 জন এখানে পড়ে থাকলো। সেম ভাবে টোটাল ক্রিকেট পছন্দ করে 50 জন, তো 40 জন হচ্ছে কমন, ফুটবল ক্রিকেট দুইটাই, তাহলে শুধু ক্রিকেট পছন্দ করে কতজন, 10 জন। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করতাম এই সেম উদ্দীপকটা দিয়ে শুধু ফুটবল পছন্দ করে কতজন, তুমি বলতে 30 জন। শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, তুমি বলতে 10 জন। একটা প্রশ্ন পেরে গেলাম। এরপর আরেকটা প্রশ্ন করলাম যে কেবল একটি খেলা পছন্দ করে, কেবল একটি খেলা পছন্দ করে, তো এখানে কিন্তু ওইটাই চাইছে, দুটি খেলার অন্তত একটি, ঠিক আছে, তাহলে দুটি খেলার অন্তত একটি, এটা অন্তত চাইছে। আর আমি তোমাকে কি বলছি বলো তো, কেবল। আমি তোমাকে কি বলছি, কেবল, মানে ও হয় ফুটবল পছন্দ করে না হয় ক্রিকেট, তো এরকম কেবল, হয় কেবল ফুটবল অথবা কেবল ক্রিকেট। তো এইরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন হইতে বলো তো, 40 জন, 30 + 10, কেবল কেবল কেবল, ঠিক আছে, কেবল একটি খেলা পছন্দ করে কতজন, 30 + 10 40, ঠিক আছে। এখন তোমার কোয়েশ্চেনে বলছে দুইটি খেলার অন্তত একটি খেলা, তার মানে কারা কারা আসবে, শুধু ক্রিকেট যারা পছন্দ করে তারাও আসবে, শুধু ফুটবল যারা পছন্দ করে তারাও আসবে, ফুটবল ক্রিকেট যারা পছন্দ করে তারাও আসবে। কারণ অন্তত একটি খেলা মানে একটা না একটা পছন্দ করলেই হয়েছে, অন্তত একটি খেলা মানে কি, একটা না একটা পছন্দ করলেই হয়েছে, ঠিক আছে। তো দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে তাহলে মানে কি একটা না একটা পছন্দ করলেই হয়েছে। তো সেই কেসটাতে অন্তত যদি আসে তাহলে শুধু ফুটবল তারাও আসবে, তাহলে শুধু ফুটবল তারাও আসবে, শুধু ক্রিকেট তারাও আসবে, ফুটবল ক্রিকেট তারাও আসবে। তাহলে 30 + 40, 70 প্লাস কত, 10, 80। তাহলে কেবল মানে দুইটি খেলার অন্তত একটি পছন্দ করে কতজন, সরি 80 জন, ঠিক আছে। কারণ 30 + 40 + 10 একটা না একটা পছন্দ করে। তো এ বেচারা কি পছন্দ করে, এ বেচারা পছন্দ করে হচ্ছে ফুটবল 30 জন, 40 জন দুইটাই করে 70 জন, শুধু ক্রিকেট পছন্দ করে কি 10 জন। তো এইভাবে যদি তোমাকে কোয়েশ্চেন করা হয়, কি কি কোয়েশ্চেন করতে পারে, এই যে 70 জন ফুটবল মানে কতজন হচ্ছে অন্তত একটি খেলা পছন্দ করে, কতজন কেবল একটি খেলা পছন্দ করে, ঠিক আছে। আবার অন্তত একটি খেলা, কেবল একটি খেলা বললো, শুধুমাত্র ফুটবল, শুধুমাত্র ক্রিকেট, এভাবে আসবে। আর তোমাকে আরো একটা প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে একটা খেলাও পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে কিছু সংখ্যক লোক না বলে বললো হচ্ছে 100 জন লোকের মধ্যে, 100 জন লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট, 40 জন ফুটবল ক্রিকেট উভয় খেলা পছন্দ করে। তোমাকে এসে প্রশ্ন করলাম HW হিসেবে তোমরা এটা করবা না, আচ্ছা আমি করে দিচ্ছি। তোদের কাছে প্রশ্ন করলাম কতজন একটা খেলাও পছন্দ করে না, তাহলে তুমি একটা খেলাও পছন্দ করে না সেটা বের করার জন্য অন্তত একটা খেলা পছন্দ করে এরকম বের করবা। তো অন্তত একটা খেলা পছন্দ করে কতজন বলো তো, 80 জন। 80 জন শিক্ষার্থী আছে যারা একটা না একটা খেলা পছন্দ করে। তাহলে এই যে এটা যদি হয় 100 জনের সেট, তাহলে 80 জন, এই যে এর ভেতরে কতজন, 80 জন একটা না একটা পছন্দ করে, তাহলে বাকি 100 মাইনাস কত বলো তো, 100 মাইনাস 80, তাহলে বাকি 20 জন একটা খেলাও কি করে না, পছন্দ করে না, বাকি 20 জন একটা খেলাও পছন্দ করে না। তো এইভাবে চিত্র দিয়ে এই প্রশ্নগুলাই হইতে পারে। আশা করি যেই প্রশ্নটাই আসুক তুমি জাস্ট চিত্রটারে যদি এভাবে আঁকতে পারো, যে প্রশ্ন আসুক তুমি ইনশাল্লাহ পারবা। বলো না ভাই, বলো ভাইয়া পারবো, বলো ভাইয়া পারবো, এগুলো কিচ্ছু না, এগুলো পানি ভাত। কমেন্ট করো ভাইয়া পানি ভাত, যেই কমেন্ট করবে তারা আমরা পানি ভাত খাওয়াই দিব, ঠিক আছে। তো লিখো ভাইয়া পানি ভাত, হ্যাঁ। তো কমেন্ট যে পড়তে আসবে তাকে পানি ভাত খাওয়াই দিব। সবাই কনফিউজড হয়ে যাবে, কিরে ভাই পানি ভাত পানি ভাত পানি ভাত কমেন্ট করে কেন, দাও সবার একটু মজা দিয়ে দাও, কমেন্ট করো পানি ভাত, ঠিক আছে। তো 5 নাম্বারটা গেল, 6 নাম্বারটা আমরা একটু করি। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই, কারণ আমাদের এই পরিবারটাকে তো বড় করতে হবে। তো কেউ আবার প্লিজ আনসাবস্ক্রাইবার ছুঁড়া মেরো না, ঠিক আছে, আনসাবস্ক্রাইব করো না, একটু ধৈর্য ধারণ করো, 2টা মিনিট নিব, একটা ইনফরমেশন দিব, কারণ এই পরিবারটাকে বড় করতে হবে। তোমাদের এইচএসসিতে ভাইয়া ক্লাস নিব, যারা এসএসসির 25 আসো তারা এইচএসসিতে আমি ক্লাসগুলো নিব। তো সেই বিষয়ে একটুখানি তোমাদের একটুখানি ভাইয়া জানাইতে চাই, ঠিক আছে। তো দেখো, তো যারা
এইচএসসিতে আমার ক্লাসগুলো করতে চাও, যারা এইচএসসিতে আমার ক্লাসগুলো করতে চাও, কি কি ক্লাস করা আমি তোমাদের বলি। তার আগে দেখো আমার চ্যানেলে চলে যাবা, ঠিক আছে? তো চ্যানেলে যদি চলে যাও, ঠিক আছে, সাজেশনের ভিডিওতে গেলা বা এখন এই যে এই ভিডিওর কমেন্টে চলে যাবা অথবা ডেসক্রিপশনে চলে যাও। তো আমি কমেন্টেই দেখো এই যে আগের ভিডিও উচ্চতর গণিতের সাজেশন, এখানে কিন্তু তোমাদের হায়ার ম্যাথের ফাইনাল সাজেশন সৃজনশীল কোনগুলো করবা সেগুলো দিয়ে দিছি। তো এই সাজেশনের ভিডিওতেও পেয়ে যাবা, প্লাস এই এমসিকিউর ক্লাসটা যারা করতেছো তারাও এই ভিডিওটাতে পেয়ে যাবা। কি পেয়ে যাবো ভাইয়া? একটা লিঙ্ক পেয়ে যাও, ঠিক আছে? এই যে এসএসসি 2026 সাথে প্রি বুকিং ফর্ম, এই ফর্মটাতে চলে যাবা, ঠিক আছে? এই ফর্মটাতে এই ফর্মটা কিসের ভাইয়া? যে আসলে আমি তোমাদের এসএসসির পরপরই এইচএসসির ক্লাসগুলো নেওয়া শুরু করে দেবো, ঠিক আছে? সো এই এইচএসসিতে আমার হচ্ছে 3টা ক্রাইটেরিয়া থাকবে, 3টা টাইপের স্টুডেন্ট নিব। একটা টাইপের স্টুডেন্ট হচ্ছে কমপ্লিটলি ফ্রি, ইউটিউবে পড়াশোনা করতে পারবা তোমরা। আরেকটা টাইপের স্টুডেন্ট হচ্ছে একদম প্রাইভেট, যারা আমার বুকে থাকবে, মানে যাদের মাথার উপর আমার সবসময় হাত থাকবে, প্রাইভেট ব্যাচ। ওরা মান্থলি ছোট্ট একটা পেমেন্ট দিয়ে আমার কাছে একদম মান্থলি পড়বে, মানে ওদেরকে আমি নিজের হাতে গড়বো, ঠিক আছে? আরেকটা থাকবে প্রি রেকর্ডেড ব্যাচ, ওরা শুধু রেকর্ডেড ক্লাস করবে, এক্সাম দিবে, ঠিক আছে? আমার সাথে কন্ট্যাক্ট হবে। বাট যারা একদম প্রাইভেট ব্যাচে থাকবে তাদের মতো না, ঠিক আছে? তো প্রাইভেট ব্যাচে যারা, তারা ধরো একদম আমার সাথে সরাসরি কানেক্টেড থাকবে, ওদের এইচডাব্লিউ নিব, মানে মান্থলি পেমেন্ট করে যেভাবে তোমরা বাসায় টিচারদের কাছে পড়ো কাইন্ড অফ ওরকম, বাট একটু অনলাইনে। তো এই ফর্মটা জাস্ট ফিল আপ করবে, এখানে তোমার নাম দিবা, তোমার নাম্বার দিবা, তারপর হচ্ছে বোর্ড চুজ করবা যে তুমি কোন বোর্ড থেকে আসছো। এরপর দেখো ভাই 3টা সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? আইসিটি পড়াবো, যেটা সায়েন্স কমার্স আর সবাই পড়তে পারবে। আইসিটি ইন্টারে আইসিটি কিন্তু মারাত্মক লেভেলের হার্ড হয়, শুরু থেকে পড়লে কিন্তু তোমার লাইফটা অনেক ইজি। তো আইসিটি হচ্ছে যারা সায়েন্স কমার্স আর সবার জন্য, বাট শুধু সায়েন্সের জন্য ফিজিক্স আর হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টই কিন্তু ইন্টারে একদম শুরু থেকে তোমাদের এসএসসি পরীক্ষার পরই যারা কলেজ অ্যাডমিশন নিবা তাহলে তো কলেজ অ্যাডমিশন নিবা, আর যারা নিবা না তারা কিন্তু আমার সাথে এইচএসসি প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারবো। এইচএসসি সিলেবাস বহুত বড়, ঠিক আছে? একদম শুরু থেকে যদি শুরু করো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? এসএসসি থেকে কিন্তু এইচএসসি অনেক বড়, সিলেবাস টাইম খুব কম। তো দেখো আইসিটি, ফিজিক্স, হায়ার ম্যাথ তিনটাই পড়তে পারবা যদি সায়েন্সের হও। আর যদি তুমি হচ্ছে আর্টস কমার্সের হও তাহলে শুধু আইসিটি পড়তে পারবা, ঠিক আছে? আর এখানে তুমি এই যে বললাম মান্থলি পেইড প্রাইভেট ব্যাচ, এটাতেও পড়তে পারো। তারপর হচ্ছে প্রি রেকর্ডেড প্রাইভেট ব্যাচ, এটাতেও পড়তে পারো। আর কমপ্লিট ফ্রি ইউটিউবের উপর যে ক্লাসগুলো যাবে সেটা। তো তোমার যেটা তোমার পারপাস অনুযায়ী যেটা, সেটা দিয়ে জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলো। তোমার একটা ইনফরমেশন আমার কাছে চলে আসলো, যে কোনো টাইমে ভাইয়া তোমার সাথে যোগাযোগ করে যদি তুমি মান্থলি পেইড প্রাইভেট ব্যাচে যুক্ত হতে ইন্টারেস্টেড থাকো তাহলে তোমার সাথে ভাইয়া যোগাযোগ করে একদম পার্সোনালি গ্রুপে জয়েন করিয়ে একদম টানা একদম 2 বছর ক্লাস চলবে, করতে থাকবা। আর প্রি রেকর্ডেড ব্যাচ যারা করতে চাচ্ছ তাদের জন্য সেই সুযোগ সুবিধাটা আছে। আর হচ্ছে কমপ্লিট ফ্রি ইউটিউব ব্যাচ যারা আছো তাদের জন্য হচ্ছে একটা গ্রুপ থাকবে, যেখানে হচ্ছে তোমাদের কোন ক্লাস কবে কি আপলোড হবে এগুলো জানানো হবে। তো সবাই এই ফর্মটাকে ফিল আপ করে ফেলো। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নাম আর হচ্ছে কি নাম্বার। দুঃখিত টাইম নেওয়ার জন্য, চলো এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, ফাংশন অফ এক্স এর ডোমেন কোনটি? তো যদি দেখো ডোমেন নির্ণয় করা, রেঞ্জ নির্ণয় করা সবচেয়ে পপুলার 2টা টাইপ আছে, ওই 2টা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম টাইপটা হচ্ছে রুটের ভেতরে কোনো নাম্বার। এখন দেখো আসলে ডোমেন জিনিসটা কি? ডোমেন জিনিসটা কি? এক্স এর জায়গায় যাই বসাইতে পারবা, যেই মান বসাইলে এক্স এর কোনো সমস্যা নাই, এক্স বলে ভাই তুমি আমারে দিতে পারবা, ঠিক আছে, আমি নিব, তো সেগুলোকে আমরা বলি ডোমেন, ঠিক আছে? বাট এক্স যেই ভ্যালুগুলোকে নিতে পারবে না সেগুলোকে আমরা ডোমেন বলতে পারবো না। এখন তোমার তো মাথার মধ্যে আগুলায় যাওয়ার কথা, ভাই এগুলো কী বলতেছেন আপনি আজে বাজে, এক্স নিতে পারবে মানে? আমি তোমাদের বুঝাচ্ছি। যেমন ধরে নাও এখানে আমি যদি এক্সের ভ্যালু √, আছে 1 - 2, এক্সের ভ্যালু ধরো 3 বসাইলাম, তো এখানে কত হয়ে যাবে বলো তো? √1 - 6 হয়ে যাবে, তার মানে √5। তো এখন √5 বলতে কোনো সংখ্যা এক্সিস্ট করে না। যেমন এখন ক্যালকুলেটরের ভেতরে যদি আমি আচ্ছা এই যে এইভাবে যদি মুড চলে আসে, মুডটারে অনেকে বলছো যে ভাইয়া ঠিক করতে পারিনি। তো দেখো মুডটারে ঠিক করবা কীভাবে, এখানে মুডে ক্লিক করবা আর 1-এ ক্লিক করবা, ঠিক আছে? তাহলেই ঠিক হয়ে যাবে। মুডে ক্লিক করে 1-এ ক্লিক করবা তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট তুমি যদি √5 - 5 লিখো, ওই বলবে যে এডি কি, হ্যাঁ দুষ্টামি করেন, এগুলো দেওয়া যাবে? এগুলো তো নাই, আমি এগুলো সাপোর্ট করি, আপনি ফাইজলামি শুরু করছেন, করে না, ঠিক আছে? মানে রুটের ভেতরে নেগেটিভ থাকতে পারে না। তুমি তার মানে এক্সের ভ্যালু যা ইচ্ছা তাই বসাতে পারো না তুমি। এখানে আমি 3 বসাইছি, 3ই নেন, আর তুমি কি বসাবা? তুমি যাই বসো, 5 বসো, 7 বসো, 10 বসো, যে কোনো কিছু বসায় দেখবা কিচ্ছু নিবে না,
ঠিক আছে। তো তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা তাই বসাতে পারো না। তো এক্স এর ভ্যালুগুলো যা যা বসাইতে পারো সেটাই হচ্ছে কি ডোমেন। তো এখন তুমি মানে কিভাবে বলে দিবা যে আমি এক্স এর ভ্যালু, হ্যাঁ, ডোমেন কি হবে তাহলে? আসলে এখন আমি বের করবো কিভাবে যে ডোমেন আসলে কি হবে। তাহলে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এক্স এর ভ্যালু সব কিছু আমরা দিতে পারবো না, তো যেগুলো দিতে পারবো সেগুলো ডোমেন। এখন একটা শর্ত থাকে, তো ঠিক আছে, সব কিছু একটা কেন এই শর্তটা মানে না বলো তো? কারণ প্রথম স্বাভাবিক শর্ত হচ্ছে রুটের ভেতরে নেগেটিভ থাকতে পারে না, রুটের ভেতরে নেগেটিভ থাকতে পারে না, যার কারণে এটা হইতে পারে না। সো এখান থেকে দেখো, তো এখানে আমাদের 1 - 2x আছে। তো এই 1 - 2x এটা রুটের ভেতরে যেহেতু নেগেটিভ থাকতে পারে না, তাহলে এটা অবশ্যই জিরোর থেকে কী হইতে হবে, জিরোর সমান অথবা বড় হইতে হবে। তাহলে 1 ইজ গ্রেটার দেন, আচ্ছা 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল, এই 2xটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে 2x। তো আমাদের দরকার কি x, তাহলে 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল কি x। আচ্ছা এই 2টা এই পাশে চলে আসলে এটা হচ্ছে আমাদের কি হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে x লেস দেন ইকুয়াল কি বলতো হাফ। ওকে, সো আমাদের x এর ভ্যালু হাফের থেকে ছোট, x এর যে কোনো ভ্যালু নিতে পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে আচ্ছা ঠিক আছে এটা ডোমেন, তাহলে ডোমেন ডোমেইন হবে ভাইয়া, এটা ডোমেন হবে x বিলংস টু r, মানে x হচ্ছে বাস্তব সংখ্যা, x যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, x আমি যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে x লেস দেন ইকুয়াল কি হইতে হবে বলো তো হাফ হইতে হবে। x বিলংস টু r, x লেস দেন ইকুয়াল টু হাফ। দেখো কোনো অপশনে আছে এটা, এই যে x বিলংস টু r, x লেস দেন ইকুয়াল টু হাফ, এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন রেঞ্জ আসতে পারে, এটা তো ডোমেন আসছে কোয়েশ্চেন আমরা করছি, রেঞ্জ আসতে পারে। রেঞ্জ কি, রেঞ্জ কি বলো? ডোমেন আসছে, ডোমেন আমরা করছি, ওকে। তো এখন রেঞ্জ কি, রেঞ্জ কি দেখো, ডোমেন আসছে ডোমেন করছি, তাহলে রেঞ্জ কি হবে বলো? ডোমেন বসায় বসে যেই ভ্যালুগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে তার রেঞ্জ। মানে এক্স এর ভ্যালু বসাইলে ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো সেটাই হচ্ছে কি তার রেঞ্জ। এখন এখানে এক্স এর ভ্যালু সর্বনিম্ন আমি কি পাবো বলো তো জিরো, কারণ আমি বলছি যে জিরোর সমান অথবা জিরো থেকে বড় হইতে পারে। তাহলে সর্বনিম্ন পাবো হচ্ছে জিরো, সর্বোচ্চ হচ্ছে আমি ইনফিনিটি পর্যন্ত পাবো। ঠিক আছে, তো এটার রেঞ্জ হচ্ছে দেখো এভাবে যদি ব্যবধি দিয়ে লিখি তাহলে 0 টু ইনফিনিটি, আচ্ছা 0 টু ইনফিনিটি, জিরো আসতে পারবে। তো এই ব্যবধির কেসগুলা কি এখন শেখানো তোমাদের ঠিক হবে? 0 টু ইনফিনিটি, জিরো ইনক্লুডেড ইনফিনিটি পর্যন্ত যদি এই ফরম্যাটে লিখতে চাও তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট, এক্স বিলংস টু আর সাজ দ্যাট তোমার হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো। আচ্ছা এটা তো রেঞ্জ, তাহলে ওয়াই দিয়ে লিখতে হয়, ওয়াই দিয়ে লিখতে হয়। তাহলে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কি জিরো, ওয়াই হবে জিরোর থেকে বড় আর ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা। তো এইটা হচ্ছে আমাদের কি বলতো রেঞ্জ। ওকে, তো ডোমেন বের করতে বললে এইভাবে, রেঞ্জ বের করতে বললে এভাবে আমরা রেঞ্জ বের করে দিতে পারবো। ওকে, তো 6 নম্বর গেল, এবার 7 নম্বরটা দেখো এই ফাংশনের ডোমেন কত। দেখো ভাই নিচে চলে আসছে, তো নিচে চলে আসলে এটারও একটা শর্ত দিতে হবে, এক্স এর যে কোনো ভ্যালু আমি এখানে বসাইতে পারবো না। তো অবশ্যই তাহলে এই যে রুটের ভেতরে 2 - x, একটু আগে আমি কি দিছিলাম, একটু আগে আমি দেখো গ্রেটার দেন আবার ইকুয়ালও দিছিলাম, গ্রেটার দেনও দিছিলাম আবার ইকুয়ালও দিছিলাম, বাট এই ক্ষেত্রে গ্রেটার দেন হবে, ইকুয়াল হবে না। কেন ভাই? কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে যদি এটা ভগ্নাংশ আকারে থাকে এবং রুটের ভেতরে থাকে তাহলে 2 - x 0 থেকে বড় ধরতে হবে, বাট ইকুয়াল সাইনটা দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ এখানে নিচে নিচে কখনোই জিরোর আসতে পারে না, নিচে কখনোই কি জিরো আসতে পারে না। তাহলে 2 ইজ গ্রেটার দেন কি হবে বলো তো এক্স। তাহলে আমাদের ডোমেন কি হবে বলো তো ডোমেন। সো আমাদের ডোমেন হবে এক্স বিলংস টু আর সাজ দ্যাট, সেকেন্ড ব্র্যাকেট দিই, সাজ দ্যাট এই যে এক্স লেস দেন 2। ঠিক আছে, তাহলে 2 - x এটা 0 থেকে বড় হইতে হবে, তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স লেস দেন 2, কোনটা গ নাম্বারটা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক লিখছি তো, ঠিকই তো লিখছি নাকি? 2 এর দিকে বড় চিহ্ন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার অংশ, ফাংশনের ডোমেন কত পারছি আমরা, এই ফাংশনটির ডোমেন কত। দেখো ভাই এখানে কিন্তু রুট নাই, আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কোথায় দেখো, এখানে কিন্তু নিচে ছিল প্লাস রুট ছিল, যদি উপরে থাকতো তাহলে আমরা কিন্তু একটা গ্রেটার দেন ইকুয়াল দিতাম। ঠিক আছে, বাট যেহেতু নিচে ভগ্নাংশের নিচে কখনোই কি হইতে পারে না, জিরো হইতে পারে না, তাহলে 0 থেকে বড় হবে, এটা আমরা দিছি, 0 থেকে বড় হবে সেটা আমরা দিছি, ভালো কথা।
বাট এখান থেকে দেখো এই যে, তাহলে আমরা এখানে দেখো 2x - 1, তো এইটা গ্রেটার দেন কি হবে, এটা গ্রেটার দেন 0, এটা কেমনি গ্রেটার দেন দিব? গ্রেটার দেন হওয়ার কোনো ম্যান্ডেটরি, এটার ভিতরে কি নেগেটিভ আসতে পারে না? এটা গ্রেটার দেন দিছি কারণ এটার ভেতরে নেগেটিভ আসতে পারে না, এই জন্য গ্রেটার দেন দিছি। বাট এখানে কিন্তু কোনো গ্রেটার দেন দিব না, ঠিক আছে? এখানে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, যেহেতু রুট নাই, পজিটিভ আসুক নেগেটিভ আসুক কোনো সমস্যা নেই, যে কোনো কিছু আসতে পারে। তো আমরা জাস্ট করবো কি, এইটা সবই হইতে পারবে বাট জিরো হইতে পারবে না, কারণ নিচে কখনোই কি হইতে পারে না, জিরো হইতে পারবে। তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাও, বাট এমন কোনো ভ্যালু বসানো যাবে না যাতে 2x - 1 জিরো চলে আসে। তাহলে আমরা এটার যদি ডোমেনের শর্ত বের করতে চাই, তাহলে আমরা বলবো 2x - 1 জিরো হইতে পারবে না, যা ইচ্ছা করো ভাই, বাট 2x - 1 কি হইতে পারবে না, জিরো দিতে পারবে না। তুমি এর সহজ কথা, যা ইচ্ছা দাও ভাই, তোমার যারা যেটা মন চায় সেটাই দাও, কিন্তু 2x - 1 জিরো দিতে পারবা না। তো যদি 2x - 1 জিরো দিতে না পারো, তাহলে 2x 1 দিতে পারবা না, মানে 1টাকে ওই পাশে পাঠিয়ে দিছি। সো এখান থেকে 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তো x নট ইকুয়াল টু কি বলো তো, 1/2। তাহলে x কি হইতে পারবে না, 2 এর মানে হাফের সমান হইতে পারবে না। x এর ভ্যালু যা ইচ্ছা হইতে পারে, বাট x হাফের সমান হবে না। যদি হয় তাহলে আমি এটা মেনে নিতে পারবো না। তো দেখো x বিলংস টু, এটা হবে কি, x যে কোনো কিছু হইতে পারে। এই কথাটার মানে কি ভাই, x বিলংস টু r, r মানে কি রিয়েল নাম্বার, পৃথিবীতে যত বাস্তব নাম্বার সম্ভব x এর ভ্যালু সব হবে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু x হাফ হতে পারবে না। যদি x হাফ হয়, তুমি এখানে x এর ভ্যালু হাফ বসায় দেখো, এখানে যদি x এর ভ্যালু হাফ বসায় দেখো, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু হাফ বসায় দেখো, -1, 2 2 কাটা, তাহলে এখানে কি 1 - 1 = 0। তার মানে ভাই কি চলে আসে, 3/0। তো 3/0 রে তুমি দাও, ক্যালকুলেটার বলবে আবার দুষ্টামি করতেছো বেটা, আবার দুষ্টামি করতেছো। এই যে 3/0, এই যে দেখো ক্যালকুলেটার বলতেছে হ্যাঁ দুষ্টামি করতেছো বেটা, ম্যাথের রোড দাও। তো এখান থেকে তুমি জাস্ট বুঝতে পারলা যে ভাইয়া এক্স এর ভ্যালু সব হইতে পারে, এই দুনিয়ায় এক্স এর ভ্যালু যা আছে সব হইতে পারে, বাট হাফ হতে পারে না। কেন? হাফ হইলে এখানে জিরো চলে আসে, আর নিচে যদি জিরো চলে আসে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এক্স নট ইকুয়াল টু কি, হাফ। তো আমাদের এখানে ফাংশনটির ডোমেন কত, ফাংশনটির ডোমেন কত, এই যে ডোমেন হচ্ছে খ। এই কিরে কিরে লেখা আসে না কেন, ডোমেন হচ্ছে খ। তাহলে এক্স বিলংস টু আর সাচ দ্যাট, যেন এক্স নট ইকুয়াল টু হাফ, এক্স বিলংস টু আর, বাট এক্স কি হবে না, হাফের সমান হবে না। ভালো কথা, বুঝা গেলাম। তাহলে নিচের কোনটি এক এক ফাংশন, আচ্ছা একটা ফাংশন যদি এক এক হইতে হয় তাহলে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যাবে। মোট কথা এগুলো যদি এক্স এর মান হয়, এগুলো যদি এক্স এর মান হয়, ধরো এ বি সি, তাহলে এখানেও ডি ই এফ পাওয়া লাগবে, ঠিক আছে? তখন এই ফাংশনটাকে আমরা কি বলবো, এক এক ফাংশন। মানে তখন আমরা এই ফাংশনটাকে কি বলবো, এক এক ফাংশন। এই ফাংশনগুলোর ক্ষেত্রে দেখো অপশন টেস্ট যদি আমি করি, তো x+4 এর কথা চিন্তা করো, ঠিক আছে? এটার জন্য আমি যদি ম্যাপিং করি, এখন এগুলোর জন্য যদি আমি ম্যাপিং করি, ধরো এই পাশে একটা ম্যাপিং রাখলাম, হ্যাঁ এই পাশে একটা ম্যাপিং রাখলাম, তো এই ম্যাপিংটা রাখলাম হচ্ছে ফাংশন অফ এক্স এর জন্য, ঠিক আছে? সো এই ম্যাপিংটা ধরো ফাংশন অফ এক্স, মানে এখানে ফাংশন অফ এক্স বসাইলে আমি ওই পাশে কি পাবো সেটা। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের ডোমেন, তো ডোমেনকে আমরা লিখি এক্স দিয়ে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ বা কোডোমেন, আচ্ছা রেঞ্জই বলো, তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ, রেঞ্জকে লিখি আমরা ওয়াই দিয়ে। তাহলে ফাংশন অফ এক্স এর জায়গায় যেটা বসাবো সেটাই হচ্ছে ডোমেন। মনে করো এখানে আমি -5 বসাবো, কি বসাইলাম, -5, তাহলে আমি কত পাইছি, -5, তাহলে হচ্ছে -5 + 4 -1 হোল স্কোয়ার, এখানে আমি কি পেলাম, 1 পাইছি। এখন ধরো এখানে আমি -3 বসাইতেছি, ঠিক আছে? কি বসাইতেছি, -3, তাহলেও আমি কি পাচ্ছি বলো তো, 1। তার মানে আমরা এক এক মিল কি পাইছি বলো, এক্স এর একটা মানের জন্য যদি ওয়াইয়ের কেবল একটা মান পাওয়া যায় তখন আমরা এটাকে এক এক মিল বলি। বাট এখানে দেখো আমি এইভাবে ম্যাপিং করি যে এক্স এর দেখো এক্স এর একটা মানের জন্য তো আমি 1 পাইছি, এক্স এর সেকেন্ড মানের জন্য আমি কি পাইলাম বলো তো, 1ই পাইলাম। তো এটা কি এক এক মিল আছে, এটার কিন্তু এক এক মিল নাই। -5 জন্য আমি 1 পাইছি, -5 + 4 তাহলে কত আসে বলো, -5 + 4 কত আসে, 1। আবার -3 বসাইছি, -3 + 4 তাহলে এখানেও কত আসে, 1। তাহলে দুইটা উপাদান বসাইছি, দুইটা উপাদান আসার কথা, এক্স এর মান দুইটা বসাইছি, ওয়াই এর মানও কয়টা আসার কথা, দুইটা। বাট এক্স এর মান আমি বসাইছি দুইটা, ওয়াই এর মান পাইতেছি একটা, তাহলে এটা কি এক এক মিল আছে,
এটা কিন্তু এক এক মিল নাই। তো আমরা বুঝলাম যে প্রথম অপশনটা হবে না, প্রথম অপশনটাতে এক এক মিল নাই, প্রথম অপশনটা হবে না। ঠিক আছে, প্রথম অপশনটা হবে না, কারণ প্রথম অপশনটাতে কি নাই, এক এক মিল নাই। আরে এটা আবার কই থেকে চলে আসছে, দূর। তো প্রথমটা হবে না, কারণ প্রথমটাতে এক এক মিল নাই। ওকে, এবার দ্বিতীয়টা, তো এটা হবে না। দ্বিতীয়টার কথা যদি চিন্তা করি, সেম ভাই, তুমি এখানে যদি এখানেও তুমি হচ্ছে -3 বসাও, ঠিক আছে, তাহলে -6 পাবা। আচ্ছা, এটার ক্ষেত্রেও দেখো তুমি এখানেও ওই সেম কেজ বসাইতে পারো। তুমি যদি 4 বসাও তাহলে কত পাবা, 4 বসাও, 4 বসাইলেও এই ক্ষেত্রে 1 পাবা। 4 বসাইছো তাহলে 4 -3 তাহলে কি হবে, 1 হবে, তাহলে 1 পাইছো। এখন তুমি যদি 2 বসাও, 2 বসাও তাহলে 2 - 3 কত, -1, মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রেও তুমি কি পাবা বলো তো, 1 পাবা। তো এটাও কি হবে না, এক এক হবে না। তো প্রথম দ্বিতীয়টাও হলো না। বাট এখানে তুমি f(x) এর জায়গায় প্লাস বসাও, মাইনাস বসাও, যা বসাও, সব কিছুর জন্য কি হবে বলো তো, আলাদা আলাদা উপাদানই পাবা। তো এটা হচ্ছে এক এক মিল। নিচেরটাও সেম, একবার 1 বসাও তাও 5 পাবা, একবার -1 বসাও তাও 5 পাবা, কারণ মডুলাসের কাজ কি, প্লাস করে দাও। তুমি যদি 1 বসাও তাহলে এই 1কে 1 বানায় দিবে, তাহলে 5 পাবা। তুমি যদি এখানে -1 বসাও, তুমি যদি এখানে কি বসাও, -1, তাহলে মডুলাসের কাজ কি, আবারও +1 বানায় দিবে। তাহলে তুমি -1 এর জন্য 5 পাইতেছো, +1 এর জন্য 5 পাইতেছো। তো এটাও অপশন হবে না, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে কোনটা, f(x) = x, এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা, গ নাম্বারটা। তাহলে নিচের কোনটি এক এক ফাংশন, তাহলে যেটার সাথে একটা উপাদানের সাথে একটা উপাদানই পাওয়া যায়, একটা উপাদানে ইনপুট দিলে একটা উপাদানই পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের কি, এক এক ফাংশন। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে আমাদের নিচের কোনটি ফাংশন। দেখো ভাই, সহজ কথা, যদি তোমার একটা গ্রাফ দেওয়া থাকে, তুমি y অক্ষ বরাবর একটা দাগ দিবা, যেটা দুইটা বিন্দুতে ছেদ করবে, সেটা ফাংশন না। তো তোমাকে এখানে বলছে নিচের কোনটি ফাংশন। দেখো, আমি যদি এই বরাবর দাগ দিই তাহলে কয়টা বিন্দুতে ছেদ করে, 1, 2, দুইটা বিন্দুতে ছেদ করে, তার মানে এটা কি না, ফাংশন না। আমি যদি y অক্ষ বরাবর এই বরাবর দাগ দিই, এটাও দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটাও ফাংশন না। আমি যদি এই বরাবর দাগ দিই, এটাও দুইটা বিন্দুতে ছেদ করে, এটাও ফাংশন না। আমি যদি এই বরাবর দাগ দিই একটা বিন্দুতে, এই বরাবর দাগ দিই একটা বিন্দুতে, এটা হচ্ছে কি, একটা ফাংশন। তার মানে কোনো একটা হচ্ছে চিত্রে বা কোনো একটা গ্রাফ দেওয়া থাকলে, তাহলে সেই গ্রাফের ফাংশন হবে কি হবে না, সেটার জন্য আমরা জাস্ট কি করব, একটা দাগ টানব। সেই দাগটা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে হবে ফাংশন, যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন না। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাফে এই দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে একটাও ফাংশন না। যেটাতে একটা বিন্দুতে ছেদ করতেছে, যেমন ক নাম্বার, তো এটা হবে ফাংশন। তাহলে আমাদের ক নাম্বারটাই হবে কি বলতো, ফাংশন। আর ফাংশন হওয়ার শর্তটা কি আসলে, ফাংশন হওয়ার শর্তটা কি, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবল একটি মান থাকতে হবে, তাহলে ফাংশন হওয়ার শর্ত। তাহলে দেখো, ফাংশন কখন ফাংশন হবে বলো, ফাংশন হবে এক্স এর একটি মানের জন্য, ওয়াই এর একাধিক মান থাকতে পারে না, একাধিক মান থাকতে পারবে না। তাহলে দেখো, ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক মান থাকতে পারবে না। তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান নাই, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো। বাট এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান আছে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। যেমন 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 এই যে গ্রাফ থেকে যদি তোমাকে বুঝাই, মনে করো এক্স এর মান এটা হচ্ছে কত, আচ্ছা এই সাইড থেকে বুঝাই, ধরো এটা হচ্ছে আমাদের এক্স, তাই না, ধরো, আচ্ছা একে দেখাই, ঠিক আছে। তো এটা ধরো হচ্ছে আমাদের এক্স, হ্যাঁ, আচ্ছা এক্স অক্ষ, তো আচ্ছা ধরো এটাই এক্স অক্ষ, এটা একটা বৃত্ত। তো এখন এটা মনে করো হচ্ছে এক্স এর মান কত, ধরে নাও 5, কারণ আমি এই বরাবর যদি টানি, তো এই 5-এর জন্য ওয়াই এর মান ধরে নাও এটা 7, আর এটা ধরে নাও -7। তাহলে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান একবার পাচ্ছ 7, আর তুমি হচ্ছে এই ওয়াই এর মান একবার পাচ্ছ হচ্ছে -7। তার মানে এক্স এর একটা মানের জন্য, এই যে এক্স, এটা ছিল হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের ওয়াই,
এটা হচ্ছে আমাদের কি ওয়াই। এখন যদি আমি এভাবে দেখাই, তোমাদের এইভাবে দেখাই, দেখো এই যে যদি এভাবে দেখাই, তো মনে করো এইভাবে একটা আছে, এটার সাথে এভাবে একটা আছে, তো এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে কত 7 - 7, তার মানে একটা মানের জন্য ওয়াই এর মান আসছে কয়টা 2টা। তো যদি এই কেস হয় তাহলে এটি ফাংশন নয়, তাহলে এটি কি না ফাংশন না, এটি ফাংশন না, ফাংশন নয়, ফাংশন নয়, বুঝতে পারছো? তো এটা ফাংশন নয়, এটাও কি ফাংশন নয়, এটাও হচ্ছে ফাংশন না। কেন? কারণ একটা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2টা মান, তো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2টা মান, 2টা 3টা যাই থাক, এক্স এর একটা মানের জন্য যদি এরকম ভাবে থাকে তাহলে সেগুলো কি না ফাংশন না। তাহলে ফাংশন হবে কখন? এক্স এর একটা মানের জন্য এক্স এর একটা মান, তখন এটা ফাংশন হবে। মনে করো এখানে একটা দেখাই, এটা ধরো হচ্ছে 5, 5 এর জন্য ধরো হচ্ছে 7, এটা ধরো হচ্ছে 8, ঠিক আছে 5 এর জন্য, আচ্ছা এটা ধরো হচ্ছে 8, এটার জন্য ধরো হচ্ছে 9, একটার জন্য একটা, একটার জন্য একটা, এটা হচ্ছে একটা ফাংশন, বুঝতে পারছো? এটা একটা ফাংশন, এক্স এর একটা মানের জন্য কি ওয়াই এর একটা মান, তো এটা একটা ফাংশন। আবার এটা এই যে এটা একটা ফাংশন, আমি এভাবে লিখে রাখি, তো এটা একটা কি বলতো ফাংশন, এটা একটা ফাংশন হবে। বাট এখান থেকে দেখো এটাও একটা ফাংশন হবে। মনে করো এই যে 5, ঠিক আছে 5 এর জন্য মনে করো 7, 5 এর জন্য কি আছে 7, মানে 5 এর সাথে 7 এর সম্পর্ক 5, এটা এগুলো কি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু ধরো 5 বসায় 7 পাইছো, এক্স এর ভ্যালু ধরো 8 বসায় 9 পাইছো। আর এখানে মনে করো কোন একটা ফাংশন আছে, সেখানে এক্স এর ভ্যালু 5 বসিয়ে তুমি কি পাইছো 7 পাইছো, আবার এক্স এর ভ্যালু 6 বসাইয়া তুমি 7 পাইছো। তো দেখো এক্স এর একই মানের, একটা মানের জন্য ওয়াই এর 2টা মান কিন্তু না, এক্স এর 2টা মানের জন্য এক্স ওয়াই এর কিন্তু একটা মান। এই ঘটনা ঘটতে পারে, এক্স এর মান 2টা বাট ওয়াই এর মান একটা, এটাও ফাংশন। এটাও কি বলতো ফাংশন, এটাও ফাংশন। ওকে, তাহলে এটাও ফাংশন, ধরো একটু সুন্দর করে লিখি, তো এইটাও হচ্ছে আমাদের একটা ফাংশন। তো ফাংশন নয় কোনটা? এক্স এর একটা থেকে যদি 2টা বের হয় তো ওটা ফাংশন না, বাট এক্স এর 2টা থেকে যদি ওয়াই এর একটা বের হয় সেটাও কি হবে ফাংশন হবে। ওকে, এখন এইগুলা দিয়ে তোমাকে আমি বুঝাইলাম কোনটা ফাংশন কোনটা ফাংশন না। আরও একটা ঘটনা ঘটতে পারে, এখানে আমি একটা বক্স করে দিই, এই যে একটা, তারপর হচ্ছে তোমার এই যে এইখান থেকে এই যে একটা পার্ট, ওকে আরেকটা পার্ট কি বুঝাইছি বলতো, এই যে আরেকটা পার্ট, এই আর কি, আর এই বাংলা কথা। ওকে, তো এগুলা এই যে এটা তো ফাংশন নয়, এটা ফাংশন নয়, ফাংশন নয়, ওই 2টা ফাংশন, এটাও কি ফাংশন নয়। আর একটা ক্ষেত্রে যদি সেট দিয়ে থাকে, যদি সেট দিয়ে থাকে তাহলে সেটের ক্ষেত্রে মনে রাখবা যে এক্স এর মান আর ওয়াই এর মান সবসময় কি হইতে হবে আলাদা হইতে হবে। ধরো একটা এই যে 5 7 5 - 7 এরকম থাকা যাবে না, এটা যদি সেট আকারে থাকে, তো এটাকে সেট আকারে কোথায় লেখা যায় বলো, এটাকে সেট আকারে কোথায় লেখা যায় সেখানেই ছোট্ট করে লিখি। ধরো 5, 7, ওকে 5, 7 এটা একটা ক্রমজোড়, আর এখানে হচ্ছে আমাদের কি 5, -7, 5, -7। তো এই যে এটা যদি একটা সেট হয় আমাদের 5, 7 এক্স এর মান ওয়াই এর মান 5, -7, তাহলে একই 5 এর জন্য 2টা আলাদা উপাদান, তার মানে এটা ফাংশন না। বাট এখানে দেখো 5 এর জন্য 7, 6 এর জন্য 7, এক্স আলাদা আলাদা, কিন্তু এখানে এক্স একই বাট ওয়াই আলাদা আলাদা, তাহলে এটা ফাংশন নয়। ওকে, এক্স একই ওয়াই আলাদা আলাদা, ফাংশন নয়। এখানে এক্স আলাদা আলাদা বাট ওয়াই একই, এটাও একটা কি ফাংশন। তা আশা করি ফাংশন কোনটা আর ফাংশন নয় কোনটা যতভাবে আসা পসিবল বলে দিছি, তুমি বুঝছো। ওকে, আশা করি যে তুমি বুঝে গেছো। এবার দেখো এর বিপরীত ফাংশন নিচের কোনটি। তো এখন আমাদের বিপরীত ফাংশন, আচ্ছা ওই একটু আগে যে এই টাইপের ফাংশনের ডোমেন বের করা শিখাইছি, ওটা কিন্তু রেঞ্জ বের করে শিখাইনি, কারণ রেঞ্জ বের করতে হলে এটা এই ফাংশনগুলোর বিপরীত ফাংশন বের করতে হয়, তো রেঞ্জ বের করা আসে না। কিন্তু ডিরেক্টলি এখানে চাইছে কি তোমাকে এটার বিপরীত ফাংশন নিচের কোটি বিপরীত ফাংশনই বের করতে বলছে। তো বিপরীত ফাংশনকে আমরা লিখি কিভাবে বলো তো, এফ ইনভার্স এক্স দিয়ে, এফ ইনভার্স এক্স, ঠিক আছে এফ ইনভার্স এক্স। তো এটার একটা লং প্রসিডিউর আছে, আমি তোমাকে শর্টকাটে জাস্ট এটা একটু শিখাচ্ছি। সবার আগে যেটা করবা,
এই যে জিনিসটা দেওয়া আছে সেটা সমান সমান y ধরে নিবা। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখবো বলো তো? y ইকুয়াল টু হচ্ছে আমাদের x মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস থ্রি। এরপরে x কে একদম আলাদা করে সিঙ্গেল করে ফেলবা। এই কাজটা করার পরে কি করবা? x কে আলাদা করে ফেলবা। তো যদি x কে আলাদা করো তাহলে আমাদের এখানে কি আসবে বলো তো? আর গুণন করলে x মাইনাস থ্রি আসবে এক পাশে, আর একটা হচ্ছে 2xy মাইনাস হচ্ছে 3y। তো এখন x গুলাকে আলাদা এক পাশে আনবো। x মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে আমাদের থ্রি মাইনাস 3y। তো এখান থেকে আমরা জাস্ট এক্সটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এক্সটাকে কমন নিয়ে নিলে হচ্ছে আমাদের 1 মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 মাইনাস 3y। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের 3 মাইনাস 3y। এরপর আমরা কি করবো? এক্সটাকে এই পাশে রেখে বাকি সব কিছু এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে আমাদের আসবে কি 3 মাইনাস 3y ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 2y। ওকে, সো এখান থেকে দেখো মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পারি? x ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 3y মাইনাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2y মাইনাস হচ্ছে 1। কি করছি? উপরে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাসগুলো মাইনাস হচ্ছে, মাইনাসগুলো প্লাস হচ্ছে, নিচেও সেম কাজ করছি, পরে প্লাস মাইনাস মাইনাসে কাটা গেছে। তো এটা হচ্ছে আমাদের x। তো এই x এর জায়গায় এবার f ইনভার্স y লিখে দিব। f ইনভার্স y লিখে দিব, তারপর হচ্ছে 3y মাইনাস 3 2y মাইনাস 1। এরপর আমাদের কাজ কি? এই y এর জায়গায় x বসাই দেব। তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে বলো? এটা করার দরকার নেই, তোমরা এখনই অপশনে তাকাইলেই দেখতে পারবা। তাহলে আমি তাও শিখাচ্ছি। 3x মাইনাস 3 আর হচ্ছে 2x মাইনাস 1। তো আমাদের এটা আসে না 3x মাইনাস 3, তো এখান থেকে 3টাকে কমন নিছে আর কি। তো এটা এই যে এটার সাথে যদি মিলাই তাহলে এখান থেকে দেখো 3টাকে যদি কমন নিই তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি 2x মাইনাস 1। কোনটা বলো তো? ঘ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো পরের ম্যাথটা আমরা করি। পরের ম্যাথটা কি বলছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3 হলে এফ ইনভার্স 3 এর মান বের করে, মানে ফাংশন অফ এফ ইনভার্স বের করতে হবে। ঠিক আছে, এফ ইনভার্স বের করতে হবে, তারপরে সেই ইনভার্সের জায়গায় কত বসায় দিতে হবে? 3 বসায় দিতে হবে। কিভাবে করব? তো সবার আগে একটু আগে কি শিখাইছি বলো তো? এইখানে যেটা থাকবে সেটা সমান সমান y ধরবা, পরে x কে সিঙ্গেল করবো। তো y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের 3। ঠিক আছে, y ইকুয়াল টু এক্স কিউব প্লাস হচ্ছে 3। ওকে, এবার x কে সিঙ্গেল করবো। তো x কে যদি সিঙ্গেল করি তাহলে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 3। তো x ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ y মাইনাস 3। তো x এর জায়গায় কি বসায় দেবো? এফ ইনভার্স y বসায় দেবো, কিউবিক রুট অফ y মাইনাস 3। ঠিক আছে, এখন এই y এর জায়গায় কি বসায় দিব? এখানে কিন্তু x বসাবো না, এখানে কি বসাবো? 3 বসাবো। তো এফ ইনভার্স, তাহলে আমাদের এখানে এফ ইনভার্স 3 এটা সমান সমান কত চলে আসবে বলো তো? কিউবিক রুট অফ y এর জায়গায় কত বসবে? 3 মাইনাস 3। তো কত চলে আসবে? আলটিমেটলি 0। তো এফ ইনভার্স 3 এর ভ্যালু কত আমরা কত পাইছি ভাইয়া? 0। সহজ। নেক্সট, এখানে হচ্ছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এই ফরম্যাটটা মনে রাখো। একটার উপর স্কোয়ার আরেকটার উপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 25। ঠিক আছে, যদি হয় তাহলে সবসময় মনে রাখবে এটা একটা বৃত্তের, লেখচিত্র। এটা একটা বৃত্তের লেখচিত্র, এটা মুখস্থ করে ফেলো। বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এ ব্যাসার্ধ, এখানে শুধুমাত্র এটা হচ্ছে আমাদের কি এ স্কোয়ার না, কিন্তু এ হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান কি বলতো? এ। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটা একটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক আছে, কেন্দ্র, যার কেন্দ্র 0 0, যার কেন্দ্রের স্থানাঙ্ক মানে কেন্দ্রটা হচ্ছে কোথায়? 0,0 বিন্দুতে। একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0 বিন্দুতে, আর সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের এ স্কোয়ারের জায়গায় কত আছে বলো তো? 25 স্কোয়ার না? তাহলে 5 হচ্ছে আমাদের কি এই বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে আমার প্রথম বলছে এস লেখচিত্রটি একটি বৃত্ত, প্রথমটা সঠিক, এস এর লেখচিত্র একটা বৃত্ত। এই শর্ত যদি দিয়ে দেয় তাহলে এটা একটা ফাংশন হবে, আবার এই শর্তেও এটা একটা কি ফাংশন হবে। মানে তোমাকে করছে কি, এই যে দেখো, আচ্ছা এটা অনেক বুঝাইতে গেলে অনেক বড়ভাবে বোঝানো লাগবে, শর্টকাটে জাস্ট তোমাকে যদি আমি বুঝাই, একটা বৃত্তের সমীকরণ হবে এরকম,
বৃত্তের সমীকরণ কি হবে এরকম, তো এক্স এর মানগুলো বসায় বসায় ওয়াই এর দুইটা করে মান পাওয়া যায়, তো এরকম হয়। বাট তুমি যদি এক্স এর একটা শর্তকে নির্দিষ্ট করে দিতে পারো তাহলে দেখো গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি এখন যতই এই বরাবর টানো ছেদ করবে কিন্তু ওই একটা বিন্দুতেই, যদি এই টাইপের শর্ত দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে অর্ধবৃত্ত হয়ে যায়। তাহলে ছেদ করে কি একটা বিন্দুতে, তো যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বলতে পারি যে একটা ফাংশন থাকে। নর্মালি এই যে নর্মালি এটা একটা ফাংশন না, নর্মালি একটা ফাংশন নয়, কারণ বৃত্ত একটা ফাংশন নয়। একটু আগে আমরা দেখছি যে বৃত্ত ফাংশন নয়। কেন ফাংশন নয়? কারণ বৃত্তটা যদি এরকম অক্ষ হয় তাহলে বৃত্তটা থাকে এরকম, তো এইভাবে দাগ দিলে দুইটা বিন্দুতে কি করে ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করে, যার কারণে এটা কি না ফাংশন না। যে আবার একে দেখাই, এইটা মনে করো হচ্ছে আমাদের বৃত্ত, এইটা এই দুইটা মনে করো হচ্ছে আমাদের অক্ষ। তুমি অক্ষ বরাবর একটা রেখাতে টান দাও, এই একটা বিন্দুতে ছেদ করে, এই একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তার মানে এটা কি না ফাংশন নয়। তো কিন্তু কিন্তু যদি এরকম শর্ত দিয়ে দিই -5 থেকে বড় অথবা ছোট, তবে 0 থেকে বড় অথবা 5 থেকে ছোট, এই শর্তে 5 কি ব্যাসার্ধ, কিন্তু 5 কি ব্যাসার্ধ, যে কোনো নাম্বার থাকতে পারে না, কি থাকবে ব্যাসার্ধ থাকবে, তো 5 হচ্ছে ব্যাসার্ধ। যদি এই শর্তটা মানে তাহলে আমরা কি বলতে পারবো বলতো, তাহলে আমরা বলতে পারবো এটা একটা ফাংশন। তো বলতে পারলাম এটা ফাংশন। আচ্ছা, এখানে আমাদের আছে এফ সাচ দ্যাট এক্স পি এক্স প্লাস কিউ, দ্যাট মিনস আমরা এইভাবে কল্পনা করতে পারি যে পি থেকে কিউতে একটা কি দেওয়া আছে, সম্পর্ক দেওয়া আছে। তোমাকে বলছে কি পি এর মান নির্ণয় করো, কি বলছে পি এর মান নির্ণয় করো। তো দেখি আমরা এটা কিভাবে করা যেতে পারে। তো এইটার সাথে রিলেশন কার বলো, এইটার সাথে রিলেশন কার -3 এর। ওকে, তো মানে এক্স এর ভ্যালু তুমি এখানে 8 দিবা, ওয়াই এর ভ্যালু কত পাবো -3 পাবো। তো দেখো এটা তো আমাদের ফাংশন, দ্যাট মিনস আমাকে এখানে দেখো দাও এভাবে দেওয়া আছে, যদি এভাবে তুমি লিখি তোমার বুঝতে সুবিধা হবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেখো পি এক্স প্লাস কিউ, আলটিমেটলি এই জিনিসটাই এখানে দেওয়া আছে, এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু পি এক্স প্লাস কিউ, দ্যাট মিনস ফাংশন অফ এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ। এটা দেওয়া আছে এক্স এর মান, এটা দেওয়া আছে কি ওয়াই এর মান। তো তুমি যদি এক্স এর মান 8 বসাও, দ্যাট মিনস এখানে যদি 8 বসাও তাহলে পি অফ 8 পি প্লাস হচ্ছে কিউ ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে -3, 8p প্লাস হচ্ছে কিউ তুমি পাবো -3। সেম ভাবে 6p প্লাস হচ্ছে কি কিউ তুমি পাবা কত 21, ঠিক আছে। এখন তোমার কাছে চাইছে কি পি এর মান চাইছে না, ঠিক আছে, p8 প্লাস হচ্ছে কিউ ইকুয়াল টু -3, 6p প্লাস হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে 21। ওকে, এই দুটাকে যদি তুমি যোগ করে দাও, এই দুটাকে তুমি যদি এখন আচ্ছা যোগ করবা না বিয়োগ করবা বলো, তোমার লাগবে কি পি, তাহলে তুমি বিয়োগ করো। তো যদি বিয়োগ করো, এই যে একটা বিয়োগ, এই যে একটা বিয়োগ, এই যে একটা বিয়োগ, ওকে, তো এখান থেকে কিউ আর কিউ যাবে কাটা, তাহলে 2p থাকবে, এখানে কত থাকবে 2p সমান সমান হচ্ছে -24, তাহলে p সমান সমান হচ্ছে -12, এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আমাদের কত চলে আসবে বলো তো -12 চলে আসবে, এই যে চলে আসছে -12। ওকে, এরপর দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে ডোম এফ বিলংস টু আর। ওকে, তাহলে এই যে এক্স এর জায়গায় তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারবা, ঠিক আছে। তাহলে ডোমেন কি আর, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, তুমি এক্স এর জায়গায় লিটারালি যা ইচ্ছা সব কিছু বসাইতে পারো, কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তাহলে ডোম এফ ইকুয়াল টু কি বলতো আর, কোনো বাধ্যবাধকতা নাই, এটা ঠিক আছে। রেঞ্জ দেখো এখানে তুমি প্লাস বসাও, ফাংশনটা কি এক্স স্কোয়ার না, তুমি -1 বসাও তাও চলে আসবে 1, তুমি 1 বসাও তাও চলে আসবে কি 1, তুমি প্লাস বসাও মাইনাস বসাও কখনোই কি নেগেটিভ পাবা না। মানে কি 0 থেকে বড় হবে অবশ্যই। তাহলে y বিলংস টু আর, y মানে কি রেঞ্জ মানে কি y, x এর ভ্যালু যা বসাবে, এই যে x এর ভ্যালু বসাইছি, এগুলো কার ভ্যালু বসাইছি x এর না, এগুলো কার ভ্যালু পাবো বলো তো y এর না, এগুলো হচ্ছে আমাদের কি y এর ভ্যালু না, বুঝছো, এগুলো হচ্ছে আমাদের y এর ভ্যালু, বুঝছো, এগুলো হচ্ছে আমাদের y এর ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের y এর ভ্যালু। সো দেখো x এর ভ্যালু তুমি কত বসেছো -1 মান, তো স্কোয়ার ছিল -1 মান, y এর ভ্যালু পাইছো 1 মান, x এর ভ্যালু যাই বসাও y এর ভ্যালু সবসময় পজিটিভ মানে কি 0 থেকে বড়, তার মানে আমাদের ডোমেন হবে আর যে কোনো নাম্বার, বাট রেঞ্জ হবে নেগেটিভ কোনো নাম্বার তো আসবে না, তাহলে রেঞ্জ হবে 0 থেকে বড়, ঠিক আছে। এক ফাংশন কিনা এক ফাংশন হবে জীবনেও, বলো কেমনে এক ফাংশন হয়। আমি -1 বসাইছি তাও 1 পাচ্ছি, 1 বসাইছি তাও 1 পাচ্ছি,
তাহলে একটার জন্য একটা আলাদা আলাদা তো পাচ্ছি না, একটার জন্য দুইটা পাচ্ছি, মানে দুইটার জন্য একটা পাচ্ছি, তার মানে আলাদা তো পাচ্ছি না, দুইটার জন্য একটা পাচ্ছি। তো এরকম কেস হইলে আমরা এটাকে এক এক ফাংশন বলতে পারবো না। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা বলো? কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু ভাইয়া 1 আর 2। তো বুঝছো? আশা করি বুঝছো। এখন দেখো এখানে আমাদের দেওয়া আছে ইউ ইকুয়াল টু হচ্ছে পি ইউ নিয়ন কিউ এবং এন অফ ইউ ইকুয়াল টু 90 হলে উপরের ভেনচিত্র অনুসারে পি বাদ কিউ এর মান কত? পি বাদ কিউ, পি থেকে কিউকে কী করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু, আচ্ছা তাহলে পি ইউনিয়ন কিউ এবং এন অফ ইউ হচ্ছে 90, এইটার দিকে ফোকাস করো। এন অফ ইউ মানে কি? এই ইউ সেটে যতগুলো নাম্বার আছে সবগুলোর যোগফল কত? 90। এন অফ ইউ সমান সমান হচ্ছে 90। তো এন অফ ইউ তাহলে এই যে এইটার ভেতরে যা আছে সবই তো ইউ মানে কি সার্বিক সেট না? তো এটার ভেতরে যা আছে সবই ইউ। তো এন অফ ইউ ইকুয়াল টু যদি 90 হয় তাহলে সবগুলোর যোগফল কত? 90। তো আমি এখানে লিখবো হচ্ছে 4t - x প্লাস 3x প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে কত? 90। সবার আগে এখান থেকে এক্স এর ভ্যালুটা আমি যদি বের করতে চাই তাহলে এখানে 40 আর 30 কত হবে? 70। তাহলে 2x, আচ্ছা এখান থেকে 3x, আচ্ছা 5x 4x, তাহলে 4x প্লাস এখানে আমাদের কত হবে? 70 সমান হচ্ছে কত? 90। 4x প্লাস 70 ইকুয়াল টু 90। তাহলে 4x ইকুয়াল টু আসবে আমাদের কত? 90 মাইনাস 70, দ্যাট মিনস কত আসবে? 20। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 5। ভাই এই চ্যাপ্টারে ক্যালকুলেটরের ব্যবহারটা একটু কম, চ্যাপ্টার 2-এ বেশি, 3-এ চ্যাপ্টারের ক্যালকুলেটরের ব্যবহার আরও কম। এরপরে 5, 6, 7, ঠিক আছে, 10, 8, 9, 10 এগুলোতে অনেক বেশি ক্যালকুলেটর ব্যবহার আছে। তো 15 মার্ক বলছি না ক্যালকুলেটর দিয়ে পাওয়া যায়, ওগুলো শেষের ক্লাস। সিরিয়াল ওয়াইজ ক্লাস দিতেই থাকবো, যতটুকু সময় পাই যতটুকু কুলায় ক্লাস দিতে থাকবো। তোমরা একটু ক্লাসগুলো করো, তাহলে দিতেও ভালো লাগে। ঠিক আছে, তোমরা তো ক্লাসই করো না রে ভাই। তো এখান থেকে আমাদের কত আসবে বলো? 5। এক্স ইকুয়াল টু কত আসতেছে? 5। এখন আমার কি বলছে বলো? পি বাদ কিউ চাইছে, তাই তো? পি বাদ কিউ, তাহলে পি থেকে কিউকে পুরাপুরি কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। তাহলে পি থেকে কিউকে যদি বাদ দিয়ে দিই তাহলে পি বাদ কিউ আমাদের কি থাকে বলো? পি বাদ কিউ, পি বাদ কিউ, পি বাদ কিউ সমস্যা আমাদের কত থাকে? শুধুমাত্র এতটুকু না, এই পোর্শনটুকু না, হ্যাঁ ওইটা তো বাদই, কিউ তো বাদই। তাহলে এতটুকু থাকে 40 - x, তাহলে 40 - x, x এর ভ্যালু আমরা পাইছি কত? 5। তাহলে 40 - 5 ওটা হচ্ছে কত? 35 আছে, এই যে 35। বুঝাইতে পারছি? সহজ না? সহজ কিন্তু। আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো, কোনো সেটের সদস্য 3n হলে এর উপসেট সংখ্যা। দেখো সদস্য, আচ্ছা তার মানে এটা কিসের ভ্যালু দেওয়া আছে বলতে পারবা? এটা কিন্তু n এর ভ্যালুই দেওয়া আছে, বাট n এর ভ্যালুই 3n। ওলাবান তো কনফিউজ হয়ে যাবে। কনফিউজ হওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তো দেখো 2 টু দি পাওয়ার n আমরা, বাট n এর ভ্যালুই কত? 3n। তাহলে এখান থেকে আমরা দেখো ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? 3n। তাহলে n এর জায়গায় n থাক, তাহলে এটা আমাদের কি হবে? 2 কিউব টু দি পাওয়ার মনে করো n। এইভাবে তো আমরা লিখতেই পারি, আর এই দুটো পাওয়ার তো গুণ হয়ে যায়, তার মানে 8 টু দি পাওয়ার n। তো অ্যান্সার কোনটা? 8 টু দি পাওয়ার n। বুঝতে পারছো? ওকে, তো এখান থেকে দেখো 18 নম্বরটা আমাদের কি বলছে? an ইকুয়াল টু n 2n 3n। ঠিক আছে, an এখানে n কি বলো? এটা হচ্ছে টার্ম নাম্বার, এটা কি টার্ম নাম্বার। তো এইটার জন্য a1, এই যে এটার মানে কি বলতো? এক এক মিল। এই চিহ্নটার মানে হচ্ছে এক এক মিল। তো এখানে যদি আমি a1 নেই, এটার মানে কি জানো? 1, মানে n এর জায়গায় জাস্ট 1 বসবে। 2 × 1 দ্যাট মিনস 2, 3 × 1 দ্যাট মিনস কত? 3। এরকম করে চলতে থাকবে আর কি। বুঝতে পারছো? a1 মানে হচ্ছে এটা, জাস্ট n এর জায়গায় কি বসে দিতে হবে? 1 বসে দিতে হবে। তাহলে a1 এর সাথে a1 এর কি এক এক মিল থাকবে, তাই না? তো এখানে যদি আমি a1 নিই, এখানেও আমি কি নিব? a1 নিব। তো এদের সাথে এক এক মিল থাকবে না বলো তো? এটা যদি 1 হয় এটাও 1 হবে, এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটা যদি 3 হয় এটাও 3 হবে। তো এক এক মিল কিন্তু এদের মধ্যে স্থাপন করা যায়। সেমভাবে a1 এর সাথে a2কেও এক এক মিল স্থাপন করা যায়, আর হচ্ছে a1 এর সাথে a3কেও এক এক মিল স্থাপন করা যায়। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে কোনটা? 3টা। আচ্ছা এরপরে দেখো এখানে বলছে p of n ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2n, 3 টু দি পাওয়ার n, সকল n বিলংস টু n। মানে এখন n হচ্ছে আবার কি? স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন p2 ইউনিয়ন p4 এর মান নিচের কোনটি? এটা একটা প্রশ্ন হইতে পারে। p2 এর উপসেট কোনটি? এইটাও কিন্তু হইতে পারে। ওকে, তো এখানে pn যেহেতু এটা দেওয়া আছে, এখন p2 মানে কি? p2 মানে কি?
যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 2 বসাই দেবো, এই আর কিচ্ছু না। তো এখানে আমার কি আছে 2 স্কোয়ার, আচ্ছা প্লাস কমা কমা 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 কমা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, এরকমভাবে চলতে থাকে। সমান দিয়ে আমরা লিখতে পারি কি দেখো 2 স্কোয়ার কমা 2 টু দি পাওয়ার 4 কমা 2 টু দি পাওয়ার 6 কমা ডট 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 এভাবে চলতে থাকে। তো এটা আমরা কি বের করছি বলো তো P2, বললাম যে P4 বের করি, P4 তাহলে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 4 বসাই দেব। যদি বসাই 3 দোকানে এটা কি ছিল বলো 6 ছিল, 3 ইন্টু 2 এরকম ছিল 2 ইন্টু 2। তো এখানে আমাদের কি হবে বলো তো 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4 কমা 2 টু দি পাওয়ার 2n, দ্যাট মিনস 2 ইন্টু 4, ঠিক আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপর আমাদের কত আসবে বলো কমা 2 টু দি পাওয়ার 3n, 3 ইন্টু 4, এরকম করে চলতে থাকবে। তো আলটিমেটলি আমাদের যেটা আসবে এখানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার আসবে, 2 স্কোয়ার বলতে 2 টু দি পাওয়ার 4 আসবে, 2 টু দি পাওয়ার 4 আসলো, ঠিক আছে 2 টু দি পাওয়ার 4, আর এখানে আসবে কত 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, আর এখানে আসবে কত 2 টু দি পাওয়ার 3 4 12, এরকম করে চলতে থাকবে। এখন একটা মজার জিনিস দেখো P2 ইউনিয়ন P4, P2 ইউনিয়ন P4, তো আমি যদি এখানে P2 ইউনিয়ন P4 করি, মানে P2 আর P4 এর সব উপাদান নিয়ে নিছি, তাহলে আমাদের আসলে কি আসবে বলতো এই যে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আসবে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এই দুটার মধ্যে তো কমন, তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4 আসবে, এদিকে থাকে 2 টু দি পাওয়ার 4 কমন, তারপরে কি 2 টু দি পাওয়ার 6 আসবে, তারপরে কি 2 টু দি পাওয়ার 8 আসবে, এরকম করে আসলে চলতে থাকবে। কি করছি ভাইয়া P2 ইউনিয়ন P4, মানে P2 এর সবগুলো উপাদান নিচ্ছি, এই যে 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 8, এটা কিন্তু P2 এর সব উপাদান। তো এখানে নিয়ে দেখতেছি P4 এর উপাদানই এখানে কিন্তু কমন, তো এগুলো আর নেওয়া লাগে নাই, এটাকে যদি আরো বর্ধিত করতাম তাহলে P টু দি পাওয়ার 12ও কিন্তু 2 টু দি পাওয়ার 12ও কিন্তু পেয়ে যেতাম। তার মানে P2 আর P4 কে যদি আমি ইউনিয়ন করি, P4 আর P2 কে যদি আমি ইউনিয়ন করি, P2 আর P4 কে যদি আমি ইউনিয়ন করি, তাহলে আলটিমেটলি আমি কিছুই না এই যে P2টাকেই পাচ্ছি। তো এটা আমাদের কি হবে বলতো P2, সহজ কথা। তো এটা আমাদের এই যে প্রথমটা P2 ইউনিয়ন P4 এর অ্যান্সার কি হবে বলতো P2। ওকে, P2 ইউনিয়ন P4 এর অ্যান্সার কি হবে P2। এখন এটার দিকে তাকাও, P2 এর উপসেট নিচের কোনটি, একটুখানি খেয়াল করো, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6, এই উপাদানগুলাই এখানে আছে, বাট এখান থেকে একটুখানি কি আছে কম আছে। এই যে দেখো 2 টু দি পাওয়ার 2 এখানে নাই, 2 টু দি পাওয়ার 6 এখানে নাই, 2 টু দি পাওয়ার 4 থেকে 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 12, তার মানে এই সেটেরই উপসেটটা হচ্ছে কি এইটার উপাদান যা আছে এটার ভেতরে P4 এর ভিতরে কিন্তু সেম উপাদান আছে, ঠিক আছে, এটার ভিতরে যা আছে P4 এর ভিতরেও কি সেম উপাদানই আছে। তার মানে আমরা বলতে পারি যে P2 এর একটা উপসেট কোনটি, তাহলে P2 এর একটা উপসেট হচ্ছে আমাদের কি P4, এটার জন্য অ্যান্সার কি হবে বলতো P4 হবে, এটার জন্য P2 হলো আর এটার জন্য কি হবে P4। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এস ইকুয়ালটা আমাদের দেওয়া আছে কি 2, 3, 4, 1, 5, 0, 6, 3 হলে এস এর রেঞ্জ কি, প্রথম উপাদানটা হচ্ছে গিয়ে ডোমেন, যদি এইভাবে একটা ক্রমজোড় থাকে 2, 3, তো আমরা একটা আগে দেখছি এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে কি y এর মান। তো x এর মান এটাই হচ্ছে আমাদের কি ডোমেন, x এর মান এটাই হচ্ছে আমাদের ডোমেন, আর y এর মান এটাই হচ্ছে আমাদের কি বলতো রেঞ্জ। বুঝতে পারছো, x এর মান এটাই হচ্ছে আমাদের ডোমেন আর y এর মান এটাই হচ্ছে কি রেঞ্জ। তো দ্বিতীয় উপাদান 3, 1, 3, তাহলে 3, 1, আচ্ছা 3, 1, 0, 3, তার মানে 3, 1, 0, এটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে এসের একটা রেঞ্জ, এস একটি এক ফাংশন, এক কি না দেখি তো, এক কি এক হচ্ছে 2 এর জন্য 3 আছে, ঠিক আছে, আর কোনো 3 থাকা যাবে না, বাট এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তার মানে 2 এর জন্য 3 6 এর জন্য 3, দুইটা ভিন্ন উপাদানের জন্য একই উপাদান। তো এইটা কি আমরা এক বলতে পারবো, এক না, এক ফাংশন না, বাট এস ইনভার্স মানে কি ডোমেন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ হচ্ছে ডোমেন হয়ে যাবে। তাহলে 3, 2, 1, 4, 0, 5, 6, 3, তো এই যে উল্টে যাবে আর কি, এটা এটার জায়গায় চলে আসবে আর এটা এটার জায়গায় চলে যাবে, এটা এটার জায়গায় চলে আসবে, এটা এটার জায়গায় চলে যাবে। তো তখন এটাকে আমরা কি বলবো বলো তো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে এস ইনভার্স করলে এটা হবে। তাহলে 0, 5, 3, 6, তার মানে এটা আমাদের কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা 1 ও 3, বুঝতে পারছি, বুঝছো। ওকে, তো x বিলংস টু a বাদ b এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়।
আচ্ছা, তাহলে এক্স বিলংস টু এ বাদ বি, এ থেকে বি কে কি করে দিছি, বাদ দিয়ে দিছি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স এ থেকে আসবে, বাট এক্স বি থেকে আসবে না। এক্স বিলংস টু এ বাদ বি, এ থেকে বিতে বাদ দিয়ে দিছি, তাহলে এক্স এর উপাদানগুলা এ থেকে আসবে, এক্স এর উপাদানগুলা বি থেকে আসবে না। কারণ কি, এ থেকে তো বি বাদ দিয়ে দিছি, তাই না? এ থেকে কি বি বাদ দিয়ে দিছি, তাহলে এক্স এর উপাদানগুলা এ থেকেই আসবে। এ থেকে যেহেতু বি বাদ দিয়ে দিছি, তাহলে বি থেকে তো আসবে না। তাহলে এই যে দেখো, এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, এক্স থেকে আসবে বাট এক্স এ থেকে আসবে, বাট এক্স বি থেকে আসবে না, এইটাই। ওকে, এখানে 22 নম্বর প্রশ্নটা কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x + 1 হলে, এই যে হলে এফ অফ এক্স এর রেঞ্জ কত। তো দেখো, এইভাবে যদি লিমিট মানে সীমানা দেওয়া থাকে যে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে, তাহলে জানি কি রেঞ্জ জানি কি। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে গিয়ে ডোমেন, যে সীমানাটা দেওয়া আছে এটাই হচ্ছে কি আমাদের ডোমেন। যদি এভাবে সীমানা দেওয়া থাকে মানে কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, এরকমভাবে যদি তোমাকে সীমানা বা রেঞ্জ দিয়ে দেয়, তাহলে এই রেঞ্জটাই হবে কি তোমার ডোমেন। ঠিক আছে, এখন আমরা মানে রেঞ্জ বলতে বুঝাইতে চাচ্ছি যে কোথা থেকে শুরু কোথায় শেষ, সেটাকে আমরা বলবো হচ্ছে ডোমেন। এখন ডোমেন যে বসায় যেটা পাবো সেটাই হচ্ছে কি রেঞ্জ। ডোমেন বসায় যেটা পাবো সেটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে ডোমেন হিসেবে যদি আমি 0 বসাই, তাহলে কি পাবো বলতো, ফাংশন অফ যদি 0 বসাই তাহলে আমাদের কি পাবো 0 + 1। কারণ 3 × 0, আচ্ছা লিখি 3 × 0, 3 × 0 + 1, দ্যাট মিনস কি 1। ঠিক আছে, এফ অফ 0, এফ এর এক্স এর জায়গায় যদি 2 বসাই তো এফ অফ 2, তো এফ অফ 2, তাহলে দেখো এইটা বসায় সর্বনিম্ন পাইলাম, তার মানে রেঞ্জ সর্বনিম্ন হইতে পারে 1, রেঞ্জ সর্বনিম্ন হইতে পারে 1, সর্বোচ্চ কত হইতে পারে দেখি 3 × এখানে বসাবো হচ্ছে 2 + 1, 3 × 6 আর 1 7। তাহলে রেঞ্জের ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 1 এর সমানও হইতে পারে, এবং 7 থেকে ছোট হবে বা 7 সমানও হইতে পারে। তো এটাই হবে আমাদের কি রেঞ্জ, এটাই হবে আমাদের কি রেঞ্জ। তো দেখো তো রেঞ্জ আছে কিনা, 1 থেকে বড় অথবা সমান, 7 ছোট, এই যে বুঝাইতে পারছি। তো যদি এভাবে লিমিট দেওয়া থাকে মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, সেটাই হবে আমাদের ডোমেন। ডোমেনের সর্বনিম্ন বামটা বসায় যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জের সর্বনিম্ন ভ্যালু, ডোমেনের সর্বোচ্চ ভ্যালুটা বসায় যে বামটা পাবো সেটা হচ্ছে তোমার হচ্ছে রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু। তাহলে এই যে এক্স যেহেতু রেঞ্জ, তাহলে রেঞ্জকে প্রকাশ করে ওয়াই দিয়ে, তো এখানে এক্স এর জায়গায় কি লিখবো ওয়াই, 1 = y < 7, সেটাই হচ্ছে গিয়ে রেঞ্জ। ওকে, 22 নম্বরটা। মানে 23 নম্বর প্রশ্নটা দেখো, সার্বিক সেট ইউ এর একটি উপসেট বি হলে, সার্বিক সেট হচ্ছে আমাদের ইউ, একটা উপসেট যদি বি হয়, তাহলে আমরা বি থেকে যদি বি কে বাদ দিয়ে দিই তাহলে ফাঁকা পাবো। অবভিয়াসলি বি থেকে বি কে বাদ দিয়ে দিতেছি, তাহলে তো ফাঁকাই পাবো, তাই না? কিছুই নেই, তাহলে ফাঁকা। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নিচের কোনটি সঠিক, সঠিক উত্তর তো দেওয়াই নেই, তাহলে এটা আমরা 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বারটা আমরা দেখতেছি যে সঠিক। তো 2 নাম্বারটা কি বলছে, ইউ বাদ বি, তাহলে হচ্ছে কি বি প্রাইম। তো আমরা তো জানি যে আসলে যদি এ প্রাইম বের করতে হয় তাহলে আমরা যে ইউ বাদ ইউ মাইনাস এ অথবা ইউ বাদ এ, এখানে বলে দিচ্ছি ইউ বাদ বি বি প্রাইম, তার মানে এটা 2 নাম্বারটাও সঠিক। 2 নাম্বারটা সঠিক, কারণ কি আমরা জানি বি প্রাইম এটা হচ্ছে ইউ মাইনাস বি, তাহলে মাইনাসকে আমরা আবার কি লিখতে পারি, বাদও লিখতে পারি, ইউ বাদ বি এটা লিখতে পারি। আবার এখানে কি বলছে দেখো তো, বি বাদ বি, এটা তো ফাঁকা, ফাঁকা থেকে যদি আমরা আবার হচ্ছে বি কে বাদ দিয়ে, মানে বি থেকে যদি আবার ফাঁকাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, বি পাবো, তার মানে এটা সঠিক না। দেখো নর্মালি এই যে বি বাদ বি করলে কি পাবো বলতো, ফাঁকা না। তাহলে বি থেকে যদি আবার ফাঁকাকে বাদ দিই তাহলে কোনো কিছুই বাদ যাবে না, বি বাদ বি হচ্ছে ফাঁকা। এখন বি থেকে যদি আবার ফাঁকাকে বাদ দিয়ে দিই তাহলে কোনো কিছু বাদ যাবে, কোনো কিছু বাদ যাবে বলো, কোনো কিছু বাদ যাবে, তাহলে বি হবে না। এটার অ্যান্সার হয়তো কি বি, বাট এখানে দেওয়া আছে ফাঁকা, তাহলে কারেক্ট অ্যান্সার কত 1 ও 2, এটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো, 1 আর 2 কারেক্ট অ্যান্সার। এখানে মনে হয় একটু টাইপিং মিস্টেকের কারণে এটা আসে নেই, তো 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তখন 24 নম্বর প্রশ্নটা দেখো, যদি এক্স ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এ হচ্ছে -1 0 1, তাহলে এর ডোমেন কোনটি? এখন আগে আমাদের এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার রুলস কি, শর্তর দিকে তাকাইতে হবে। শর্তটা কি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, ছোট্ট একটা বক্স বানায় ফেলো, ছোট্ট একটা বক্স বানায় ফেলো।
বক্স বানাইছো, এখানে লেখো এক্স আর এখানে লেখো ওয়াই। এক্সের ভ্যালু কোথা থেকে আসবে? এক্সের ভ্যালু কোথা থেকে আসবে? এই যে এক্স বিলংস টু এ, এক্সের ভ্যালু কোথা থেকে আসবে? এ। তো এর ভিতরে কত কী কী আছে? এর ভিতরে কী কী আছে? -1 আছে, 0 আছে, 1 আছে। ঠিক আছে, এই শর্তটার দিকে তাকাবা, তারপর একটা বক্স বানিয়ে ফেলবা, এক্স ওয়াই লিখে ফেলবা। এক্সের ভিতরে কি আছে? এক্স বিলংস টু এ আছে, তাহলে এক্স এর ভিতরে কি আছে? 1 -1 0 1। এবার এই শর্তে এই ভ্যালুগুলো বসাবা। তো যদি 1 বসাই তাহলে এখানে পাবো 1, -1 বসালে 1 পাবো, 0 বসালে 0 বসাবো, 1 বসালে 1 পাবো। ওয়াই বিলংস টু আবার কি বলতো? এ না? তো এইগুলো কি ওয়াই না? এই ভ্যালুগুলো কি এখানে আসে না? আসে না? 0 1 1 আছে, কিন্তু আছে, আছে কিন্তু, বুঝতে পারছো? তাহলে এই ওয়াইয়ের মানগুলাই হচ্ছে আমাদের কি বলতো? রেঞ্জ না? ওয়াইয়ের মানগুলাই হচ্ছে কি? রেঞ্জ। তাহলে ওয়াইয়ের মান যদি রেঞ্জ হয় তাহলে এখানে আমাদের রেঞ্জ কি হবে বলতো? কয়টা উপাদান পেলাম আলাদা আলাদা? তো ওয়াই ইকুয়াল টু আলাদা আলাদা কত পাইলাম বলতো? 0 আর হচ্ছে 1, তাই না? তাহলে আমাদের রেঞ্জ কি হবে বলতো? 0 আর হচ্ছে 1। তো দেখো এখানে আমাদের হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x - x - 4 দ্বারা বর্ণিত ফাংশনের জন্য f of 10 নির্ণয়। তো এটা একদম সহজ, জাস্ট f এর জায়গায় কত বসাই দিব? 10 বসাই দিব। যদি 10 বসাই দিই তাহলে 2 × 10 ডিভাইডেড বাই হচ্ছে 10 - 4, ওকে? তো এটা কত আসবে? 20। উপরে আসবে কত? 20। উপরে আসলো 20, নিচে আসবে কত? 10 আর 4 6। এবার যদি আমরা কাটাকাটি করি 10, ঠিক আছে, 10/3। তো অ্যান্সার আমাদের কত? 10/3। ওকে, তো অধ্যায় 1 আমাদের শুরু হলো। অধ্যায় 2, আচ্ছা অধ্যায় 2 যদি আমি করতে চাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আসলে দেখি তোমরা এই ক্লাসটা কয়জন করো, কতজনের ভালো লাগে অ্যান্ড পরবর্তী পার্ট চাও। তো যারা পরবর্তী পার্ট চাও তারা কমেন্ট করো, তাহলে আমি যত দ্রুত সম্ভব তোমাদের এই ক্লাসগুলো দিয়ে দিব, ঠিক আছে? সো ক্লাসটা আমি এখন আর বড় করতেছি না, আমি জাস্ট তোমাদের একটু রেসপন্সটা দেখি যেমন ক্লাসগুলো কয়জন করে উপকৃত হও। যদি হও অ্যান্ড কমেন্ট করো ভাইয়া নেক্সট পার্ট, তাহলে ভাইয়া কালকে থেকে তোমাদের নেক্সট পার্ট দেওয়া শুরু করব। একটা ক্লাসে চ্যাপ্টার 1 থেকে 3 দেওয়ার টার্গেট ছিল, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা জাস্ট একটা ক্লাস করেই জানো যে ভাইয়া এভাবে কন্টিনিউ করব, আর একটু ফাস্ট করব, আর একটু স্লো করব, কীভাবে করবো আসলে তোমাদের অপিনিয়ন দাও। এর উপর ভিত্তি করে তোমাদের উচ্চতর গণিতের আগে যেহেতু বন্ধ আছে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে, তোমরা কমেন্ট করো, নেক্সট পার্ট আমি দ্রুত রেকর্ড করে এডিট করে আপলোড দিয়ে দিব। দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।